এটা এখন রেকর্ড চলতেছে, ঠিক আছে। এখন একটু খেয়াল করেন, যদি দেখেন এখানে রেড লাইন এটা ব্লিঙ্ক করতেছে, তাই না? সো আপনি বুঝতে হবে এটা চলতেছে। আর যদি দেখেন এখানে নাই, তাহলে কি করবেন? এই যে এখানে একটা অ্যারো বাটন আছে, এটাকে বলি কি সিস্টেম ট্রে বাটন। কি বাটন? সিস্টেম ট্রে বাটন। এবং এখানের মধ্যে যত আইকন আছে এগুলো হচ্ছে সিস্টেম আইকন, ঠিক আছে। তো সিস্টেম ট্রেতে যান, যাওয়ার পর এইখানে পেয়ে যাবেন এই ব্লিঙ্কটা করতেছে, ঠিক আছে। অনেক সময় এটা সিস্টেম ট্রেতে চলে যায়। সো এইটা আমরা ইউজ করতে পারি। তারপরে আবার পজ করবেন কিভাবে বা স্টপ করবেন কিভাবে, আবার এটার উপরে ওয়ার্ড চলতেছে, ঠিক আছে। এটা কেন করবেন? হ্যাঁ, কোনো প্রবলেম ফেস করলে যদি মনে করেন যে আপনি বুঝাইতে পারতেছেন না কী ধরনের প্রবলেম হচ্ছে, তাহলে রেকর্ড করে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবেন, ঠিক আছে। ওকে, আমরা চলে যাই ওয়ার্ডে। ওয়ার্ড 13 সবার আছে তো? আচ্ছা, ওয়ার্ডে কাজ করছেন আগে কেউ? লেখালেখি করছেন? অফিসিয়াল কাজ কেউ করছেন? অফিসিয়ালি কেউ কাজ করেন নাই? কেউ কোনো কোর্স করছেন? বেসিক কম্পিউটারে কোনো কোর্স টোর্স করেন নাই কেউ? করছেন? আচ্ছা, কয়টা ক্লাস পাইছিলেন মাইক্রোসফট ওয়ার্ডের? 7টা ক্লাস। আপনি কয়টা পাইছেন স্যার? 1 মাস ওয়ার্ডের ক্লাসই করছেন? আচ্ছা, কিন্তু আমরা এখানে 1 মাস ক্লাস করব? কয়টা ক্লাস করব? একটা ক্লাস করব। মাইক্রোসফট ওয়ার্ডে কয়টা ক্লাস? একটা ক্লাস। এর কারণ হচ্ছে গিয়ে একটা ক্লাসের মধ্যেই আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু শিখতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে। এখন মাইক্রোসফট ওয়ার্ডে এবং এক্সেল, এই দুইটা সফটওয়্যার কোনো ডিজাইন সফটওয়্যার না, এটা মাথায় নিতে হবে, বুঝতে পারছেন। আমরা এখানে গ্রাফিক ডিজাইন শিখব, সেক্ষেত্রে আমরা এখানের মধ্যে কন্টেন্ট রাইট করব না, ঠিক আছে। কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড শেখার কারণ হচ্ছে গিয়ে অনেক সময় ক্লায়েন্ট আমাদের কাছে এই মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল চায়, এক্সেলের ফাইল চায়। এখন যদি আমি ওয়ার্ডের বেসিকটা না জানি, তাই আমি ফাইলটা দিতে পারবো? এই জন্য আমাদের ওয়ার্ডটা জানতে হবে। তারপরে অনেকে এক সপ্তাহ মানে 7 দিনের ক্লাস করছেন, 1 মাসের ক্লাস করছেন, যাই ক্লাস করছেন দেখবেন যে একটা ক্লাসের ভিতরে অনেক স্টুডেন্ট পাইছি তারা পুরো মানে মাইক্রোসফট ওয়ার্ডের অনেক ক্লাস করছে, কিন্তু তারপরেও একটা ক্লাসের মধ্যে তারা যা পাইছে ওইগুলাতেও তারা পায় নাই, ঠিক আছে। এরকম পাইছি আমরা, আপনাদের ক্ষেত্রে নাও হতে পারে, ঠিক আছে, বিপরীত হতে পারে। যেমন একটা ক্লাসের মধ্যে সব কিছু কভার করা সম্ভব না, কিন্তু এইটা থেকে অ্যাডভান্সে যাওয়া সম্ভব। আপনারা যদি বেসিকটা জানেন তাহলে অ্যাডভান্স যেতে পারবেন না? একটা বিল্ডিংয়ের যদি ভিত্তিপ্রস্তরটা খুব স্ট্রং হয় এবং একটু সময় নিয়ে যদি স্ট্রং হয়, তারপরে দেখবেন বাকি ফ্লোরগুলা উঠতে বেশি সময় লাগে না, ঠিক আছে। ঠিক সেম আমরা যে কোর্সটায় আছি এটা হচ্ছে একটা ভিত্তিপ্রস্তর বলতে পারেন। তারপরে যদি আপনি অ্যাডভান্স যেতে চান তাহলে দেখেন আমাদের কোর্সটা প্রায় 1 ইয়ার চলে যেতেছে, তাই না? প্রায় 1 ইয়ারের উপরে চলে যেতেছে, এরকম মানে আশেপাশে চলে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে আমরা টাইমটা একটু বেশি নিচ্ছি কেন? কারণ এখানে আমাদের এটা বেসিক বা ভিত্তিপ্রস্তর বলতে পারেন, ঠিক আছে, ফাউন্ডেশন বলতে পারেন। এই ফাউন্ডেশনটা যদি আপনাদের স্ট্রং হয়ে যায়, তাহলে আপনি যে কোনো জিনিস রিসার্চ করে খুব তাড়াতাড়ি আর একটু বেস্ট একটা বা বেটার একটা স্কিল ইমপ্রুভ করতে পারবেন, বুঝতে পারছেন, আরও এক্সট্রা জানতে পারবেন। ওকে, তাহলে আমরা ওয়ার্ডে চলে যাই। এবং ওয়ার্ডের জন্য রিকোয়ারমেন্ট বলছিলাম, এখানের মধ্যে আমাদের মিনিমাম কত ভার্সন লাগবে? 13 ভার্সন। সবার আছে 13? যাদের 16 আছে সমস্যা নাই, 13-এর নিচে হলে হবে না। এই 13 হতে হবে অথবা এর উপরে থাকতে পারে, 16, 19 যেটাই আছে সমস্যা নাই। জি স্যার, হ্যাঁ, সাপোর্ট থেকে নিয়ে যাবেন এবং অ্যাক্টিভ করে নিয়ে যাবেন, তারা অ্যাক্টিভ করে দিবে। আপনাদের হাতে থাকতে পারে 16, 19, কিন্তু বাসায় গিয়ে দেখবেন এইটা এখানে ওপেন করার পর এইখানে একটা রেড লাইন চলে আসছে, বুঝতে পারছেন, যে অ্যাক্টিভ নাও এই ধরনের একটা মেসেজ আসছে, তখন আপনাকে আবার কাজ করতে দিবে না। এই জন্য আমাদেরকে এটা সাপোর্ট থেকে অ্যাক্টিভ করে নিয়ে যেতে হবে। তো আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে যাদের নাই তারা পেন ড্রাইভ অথবা কম্পিউটার নিয়ে আসার জন্য বলছিলাম না। আপনারা সব ধরনের সফটওয়্যার, যা শুধু ওয়ার্ড না, পাওয়ার এই ওয়ার্ডের সাথে তো সবগুলাই ইনস্টল হয়ে যাবে, আপনার ইলাস্ট্রেটর, ফটোশপ, ইনডিজাইন যা যা লাগে সব নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে, তারা দিয়ে দিবে। আচ্ছা, এখানে আমরা এটাতে কীভাবে ওপেন করছি বুঝতে পারছি তো। আচ্ছা, এখানে আসার পর আমাদের একটা কাজ হচ্ছে গিয়ে এখানে আমরা কি ডিজাইন করব, এটা একটা বিষয়, তাই না? তো সেক্ষেত্রে আমাদের ওয়ার্ডে বেশিরভাগ সময় ডিজাইন করা লাগে ইনভয়েস, রিজিউমি এই ধরনের ডিজাইন। সেক্ষেত্রে ইনভয়েস ডিজাইনটা আমরা করে ফেলবো এক্সেলে, ঠিক আছে। আর রিজিউমি ডিজাইনটা আমরা করবো কোথায়? ওয়ার্ডে। রিজিউমি চিনেন তো সবাই? রিজিউমি কি? বাংলাদেশি ভাষায় আমরা যেটাকে বলি কি সিবি, ঠিক আছে। তো সিবি বা রিজিউমি যাই বলেন না কেন, এইটা একটা স্ট্যান্ডার্ড আছে, ঠিক আছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে। যেমন ধরেন আপনাকে যদি কেউ এখন বলে যে এখানে একটা জব আছে, আপনি একটা রিজিউমি বানান বা একটা সিবি জমা দেন, তখন আপনি কি করবেন?
যে আপনার এই এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার স্কিল, এক্সপেরিয়েন্স, তারপরে আপনার নাম, বাবার নাম, মার নাম, ন্যাশনালিটি, ব্লাড গ্রুপ, তারপরে জন্ম নিবন্ধন, এই ধরনের সব কিছু দিয়ে দিবেন না? সব কিছু দিয়ে দিবেন। কিন্তু আমি যদি এখানে যাই, যাওয়ার পরে এখানে লিখলাম আমি রিজিউমি ডিজাইন, লিখে সার্চ করলাম, তারপরে একটু ইমেজে যাই। এখন একটু খেয়াল করবেন যে এইটা নিলাম, এখানের মধ্যে দেখেন তো তার বাবার নাম মার নাম কোথায় আছে? নাই, তাই না? তারপরে যদি আরেকটা নেই, যেমন ধরেন এই একটা নিলাম, এখানের মধ্যে আছে বাবার নাম মার নাম, তার ন্যাশনালিটি, তার ব্লাড গ্রুপ, কিচ্ছু নাই। পেজ কয়টা এখানে? এক পেজের না? এক পেজের। আমরা রিজিউমে দিতেছি কয় পেজের? 2 পেজ 3 পেজ, এরকম একটা ফাইল হয়ে গেছে অনেক সময়, তাই না? একটা চাকরির ক্ষেত্রে। কিন্তু একটা স্ট্যান্ডার্ড রিজিউম যদি দেখি, তাহলে দেখেন এগুলোর মধ্যে তেমন একটা কিছু ইনফরমেশন নাই। যার শুধু ইনফরমেশন কি আছে, যার রিজিউমে তার সম্পর্কে কিছু ইনফরমেশন আছে। কি কি আছে? তার কন্ট্যাক্ট নাম্বার, তার স্কিল, তার ল্যাঙ্গুয়েজ, তার সম্পর্কে কিছু লেখছে, তার এডুকেশন, তার এক্সপেরিয়েন্স, তার দেশ কোথায়, এটা লেখা আছে এখানে? লেখা নাই। এগুলাকে বলা হয় যে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা রিজিউমি। বুঝতে পারছেন? তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের রিজিউমি আমাদেরকেও ক্রিয়েট করতে হবে। কেন? কারণ হচ্ছে গিয়ে আমরা তো আমাদেরও রিজিউমি থাকতে হবে। এখন আমাদের রিজিউমি দিয়ে আমরা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে অ্যাপ্লাই করব। বুঝতে পারছেন? সেক্ষেত্রে ওইখানে আপনি কোন দেশ থেকে অ্যাপ্লাই করতেছেন এটা ম্যাটার করে না, ম্যাটার করে আপনি কি কি জানেন। বুঝতে পারছেন? এইটা ম্যাটার করে। সো আপনি দেখেন যে এইগুলো একটু খেয়াল করতে হবে। আমরা যে কোনো ডিজাইন করার আগে অবশ্যই গুগল থেকে একবার দেখে আসবো যে ওই ডিজাইনের ট্রেন্ড কী কী চলতেছে। বুঝতে পারছেন? এখন দেখেন এখানের মধ্যে যদি প্রথমত আসি, যে এই একটা রিজিউমে নিলাম আমি, এই রিজিউমের মধ্যে দেখেন আমরা রিজিউমের সময় দেখা যাচ্ছে আমরা প্রথমে ছবি হয়ে বসে আছি এইভাবে, তাই না? ছবির মধ্যে আগেই আমরা ছবি হয়ে বসে আছি, তাই না? তাহলে এখানে দেখতো ছবিটা। তারপরে যদি আরও ছবি দেখাই আমি, যে এই একটা ছবি দেখেন তো, তারপরে এই একটা ছবি, এইগুলোর মধ্যে একটু খেয়াল করেন, তাহলেই বুঝতে পারবেন যে এই যে একটু হাসি মুখের ছবি, ঠিক আছে? যাতে আপনাকে দেখে মানে যে চাকরি দিবে তার যাতে একটা ফিল আসে যে না ঠিক আছে, ঠিক আছে এটা। এখন আমরা দেখছি আগে এখানে রোবট হয়ে বসে আছি। বুঝতে পারছেন? তো এইটাও কিন্তু ম্যাটার করে। কারণ একটা রিজিউমিতে আপনার কোনো যে চাকরি দিবে বা যে ক্লায়েন্ট হয়তো বা প্রথমেই পর্বে দেখবে আপনি কে, ঠিক আছে? আপনার ছবিটা দেখবে। কারণ এখানের মধ্যে দেখেন সবচেয়ে বড় অংশ কোনটা? ছবি আর তার নামটা, তাই না? আর কোনো কিছু এত বড় হাইলাইট করা হয়েছে? এর মানে কি এইটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট পার্ট। বুঝতে পারছেন? এইখানে আমাদের এমফাসাইজ মানে গুরুত্ব দেওয়া, ঠিক আছে? বা কন্ট্রাস্ট মানে ডিফারেন্সিয়েট করা, যে এইখানের মধ্যে অনেকগুলো কন্টেন্ট আছে, তাই না? কি কি আছে? তার এক্সপিরিয়েন্স আছে, এডুকেশন আছে, অ্যাবাউট আছে, স্কিল আছে। এই অ্যাবাউট আর এক্সপিরিয়েন্সের লেখার সাথে এই তার নামের লেখার কোনো মিল আছে? এটা অনেক ছোটো না? এর মানে কি তার নামটা এখানে ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন? এইখানের মধ্যে এরকম বড় কোনো শেপ বা এত বড় কোনো ছবি ইউজ করা হয়েছে না। যে কোনো ডিজাইনে যান দেখেন এইখানের মধ্যে তার নামটা ইম্পর্টেন্ট, তার ছবিটা ইম্পর্টেন্ট। সো যে কোনো ডিজাইনে একটা সাবজেক্ট থাকবে। রিজিউমিতে সাবজেক্ট হচ্ছে কি তার নাম এবং তার ছবি। বুঝতে পারছেন? সো আপনারাও যখন ডিজাইন করবেন আপনার ছবিটা অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট। আপনার ছবিটা হতে হবে যে এইরকম একটা মানে ছবির আগে ছবি হওয়া যাবে না, যেটাকে বলি, ঠিক আছে? এরকম একটা ছবি দিতে হবে। এবং আমরা মানে কী করতেছি যে ফটোশপের দোকানে নিয়ে কী করতেছি, স্যুট টাই এগুলো পরাই দিতেছি, তাই না? এইগুলা ম্যাটার করে না এখানে। বুঝতে পারছেন? ওকে, তাহলে আপনাদের হোমওয়ার্ক আমি বলে দিই। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে কি আপনারা সবাই 2টা রিজিউমে ডিজাইন করবেন। কয়টা? 2টা, 2 ধরনের লেআউটে অথবা 2 ধরনের স্টাইলে, ঠিক আছে? এখন কন্টেন্ট কি হবে? কন্টেন্ট হচ্ছে কি আপনাদের কন্টেন্ট হবে কি, আপনাদের তো এডুকেশন সবারই আছে না? সো এডুকেশন কে কোন স্কুল কলেজ থেকে পাস করছেন এইটার একটা কন্টেন্ট আসবে। তারপরে আরেকটা কন্টেন্ট আসবে যারা কাজ করছেন, চাকরি করছেন, তাদের এক্সপিরিয়েন্স আসবে, ঠিক আছে? যাদের এক্সপিরিয়েন্স নাই তারাও এক্সপিরিয়েন্সের একটা সেকশন রেখে দিবেন এবং এখানে আমরা ডেমো ট্যাক্স দিয়ে দিব। বুঝতে পারছেন? এক্সপিরিয়েন্স সেকশনে কি দিয়ে দিব? ডেমো ট্যাক্সটাকে আমি আসতেছি যে আমরা কীভাবে দিব এটা আমি বলে দিব। তারপরে আসতে পারে কি আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, ঠিক আছে? কন্ট্যাক্ট ইনফরমেশন দিবেন, তারপরে আপনার স্কিল দিবেন, আপনার ল্যাঙ্গুয়েজ দিবেন। আমরা ইংলিশ পড়ে আসছি না? ইংলিশ আমরা জানি, তারপরে বাংলাও তো জানি না? বাংলাও জানি, হিন্দি অনেকে বুঝি না? সো এই আপনি আপনার ল্যাঙ্গুয়েজের সেকশনটা দিতে পারেন। তারপরে আপনার নিজের সম্পর্কে 3 লাইন বা 4 লাইনের একটা লিখতে হবে, ঠিক আছে? অ্যাবাউট মি দিয়ে আপনি একটা সেকশন ক্রিয়েট করতে পারেন এবং এইখানের মধ্যে আপনার নিজের সম্পর্কে কিছু লিখতে পারেন।
যেমন এখানে অবশ্যই আপনার নিজের সম্পর্কে লিখতে হবে, এখানে ডেমো ট্যাক্স দিলে হবে না, বুঝতে পারছেন? দেন আমাদের যে রিজিউমিটা, আমাদের এখন টার্গেট হচ্ছে কি অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার আমরা রিজিউমিটা ক্রিয়েট করবো, তাই না? সেক্ষেত্রে আমরা কিছু স্কিল অ্যাড করতে পারি। কি কি আমরা কি শিখবো এখানে, এই স্কিলগুলো আমরা অ্যাড করে দিতে পারি, ঠিক আছে? যেমন আজকে আমরা কি শিখতেছি? ওয়ার্ড। সামনের দিন শিখবো কি? এক্সেল। ওয়ার্ড দিলেন, এক্সেল দিলেন, তারপরে দিলেন ইলাস্ট্রেটর, এটা দিতে পারেন, তারপরে দিতে পারেন ফটোশপ, তারপরে দিতে পারেন ইনডিজাইন। এই 5টা সফটওয়্যার দেওয়া যায় না? যেহেতু আমরা শিখবো, আমরা জানি এগুলো শিখবো, সো ইনশাল্লাহ আমরা মানে শেষ করে দিব এগুলা, কিন্তু এগুলো আপনি এখন থেকে এগুলো অ্যাড করা শুরু করে দেন, বুঝতে পারছেন? তাহলে একটা ভালো রিজিউমের এই জন্য কন্টেন্ট পেয়ে গেলেন। তাইলে এখানের মধ্যে এক্সপিরিয়েন্স দিলেন, তারপরে ওয়ার্ক হিস্ট্রি যদি না থাকে আপনি লরেম ইপসুম বা ডেমোটেক্স দিয়ে দিলাম, অ্যাবাউট মি, তারপরে হতে পারে রেফারেন্স, ঠিক আছে? রেফারেন্সের একটা সেকশন, তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশন। এখন এইগুলা বানানোর উদ্দেশ্য কি? এটা কি আমাদের জন্য বানাবো? হ্যাঁ, অবশ্যই আমাদের জন্য বানাইতে হবে। আপনার রিজিউমি যদি ভালো না হয়, আপনার ডিজাইনটা যদি ভালো না হয়, তাইলে আপনি যে একজন ভালো গ্রাফিক ডিজাইনার এটা কিভাবে প্রমাণ করবেন? বুঝতে পারছেন? ধরেন আপনাকে একজন ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, সে বলতেছে আপনার একটা রিজিউমি দেন, সে জানে আপনি একজন গ্রাফিক ডিজাইনার, আপনি গ্রাফিক ডিজাইন পজিশনের জন্য অ্যাপ্লাই করতেছেন, কিন্তু আপনার ডিজাইনটা দেখে যদি তার ভালো না লাগে, তাহলে আপনাকে সে চাকরি দিবে? আচ্ছা, তাইলে দিবে না। এখন আরেকটা বিষয় হচ্ছে কি যে আমরা ওয়ার্ডে কেন ডিজাইন করতেছি? আমরা এই যে ডিজাইনগুলো, কিছু কিছু ডিজাইন আছে আমাদের ওয়ার্ডে করা সম্ভব না। যেমন যদি দেখি এইটা ওয়ার্ডে করা সম্ভব, কিন্তু আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে, বুঝতে পারছেন? কিন্তু এই ডিজাইনটা আমাদের ইলাস্ট্রেটরের জন্য খুবই ইজি। আবার ইলাস্ট্রেটর ডিজাইন করে ওয়ার্ডে নিয়ে আসো আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু অনেক সময় ক্লায়েন্ট আপনার কাছে এই ধরনের ডিজাইন চাবে এবং বলবে যে আমার থেকে এটা ওয়ার্ডে করে দে, ঠিক আছে? তখন যদি ওয়ার্ডে করা লাগে তাইলে কীভাবে করবেন, এই জন্য আজকের ক্লাসটা, বুঝতে পারছেন? সো আমরা এই টাইপের একটা ডিজাইন, অথবা যদি দেখি আমরা আরও একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি ডিজাইন আছে কিনা, যে এইখানের মধ্যে খেয়াল করবেন ডিজাইনগুলোর মধ্যে কলাম কয়টা আছে, এখানে কলাম, এইখানে একটা সেকশন, এখানে একটা সেকশন, মানে কলাম কয়টা করছে এখানে? 2টা। বেশিরভাগ ডিজাইন দেখবেন কলাম স্ট্যান্ডার্ড কোয়ালিটি কয়টা কলাম আছে? 2টা সেকশনে। সো আমরা এইগুলো থেকে মিক্স করে একটা ডিজাইন করার ট্রাই করব। যেমন এইখানের মধ্যে একটা কলাম, 2টা কলাম আছে। সো এইগুলো একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন, কারণ এখানে কন্টেন্টগুলো আমাদের একটা পেজে নিয়েই আসতে হবে। আপনি যদি একটা কলামে ডিজাইন করেন তাহলে এক পেজে কন্টেন্ট রাখতে পারবেন না, বুঝতে পারছেন? সো আমরা এটাকে 2টা কলামে ডিজাইন করার ট্রাই করব। তারপরে আবার যদি বলি যে এইটার আরেকটা উদ্দেশ্য হচ্ছে কি আমরা ফাইবারে এইটা নিয়ে কাজ করতে পারবো। এই যা শুধু রিজিউমি ডিজাইন নিয়ে, আপনি যদি যা শুধু রিজিউমি ডিজাইন খুব ভালো করে পারেন, তাও এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। এখানে লিখি আমি রিজিউমি ডিজাইন। আচ্ছা, এখানে একটা আছে রিজিউমি রাইটিং, আর এটা কি রিজিউমি ডিজাইন। আমরা কোনটা করব? ডিজাইন করে দিব, রাইটিং করা আমাদের কাজ না। আপনাকে ক্লায়েন্ট যদি বলে আমাকে রিজিউমি রাইট করে দাও, তাহলে আপনি এটা নেবেন না, কারণ রিজিউমি রাইটিং করবে যারা কন্টেন্ট রাইট করে তারা। আপনি আর কাজ হচ্ছে কী করা? ডিজাইন করে। সে কন্টেন্ট দিবে, কোন কন্টেন্ট কোন জায়গায় বসানো লাগবে এইটার ডিসিশন আবার আপনার কাছে, বুঝতে পারছেন? আপনি নাম বড় রাখবেন না ছবি বড় রাখবেন, এক্সপিরিয়েন্স বড় রাখবেন না অ্যাবাউট মি বড় রাখবেন, এইটার ডিসিশন পুরোটাই আপনার কাছে। এই জন্য আমাদেরকে যা শুধু গ্রাফিক ডিজাইনার বলা হয় না, আমাদেরকে বলা হয় প্রবলেম সলভার, বুঝতে পারছেন? আপনার ক্লায়েন্ট কখনো বলবে না যে আপনি কিভাবে ডিজাইন করবেন, এটা আপনার উপর নির্ভর করে। কিন্তু যা শুধু ক্লায়েন্ট আপনাকে কন্টেন্টটা দিয়ে দিবে, সে বলবে আমি মার্কেটিং করবো বা যে কোনো একটা কাজ করবো, আমাকে ডিজাইনগুলো করে দেন, বুঝে গেছে? সো আপনি এই এনভায়রনমেন্ট বা তার পরিবেশ, তার অডিয়েন্স অনুযায়ী তাকে ডিজাইনটা করে দিতে হবে। সো এখানের মধ্যে দেখেন রিজিউমি রাইটিং আমাদের কাজ না, আমরা দিব কি রিজিউমি ডিজাইন দিলাম। দেওয়ার পর দেখেন এখানের মধ্যে সার্ভিস আছে 5500+, ঠিক আছে? সো এগুলো একটু যদি খেয়াল করেন তাহলে দেখেন এই সার্ভিস বা এইগুলোকে আমরা বলি গিগ, ঠিক আছে? আমরা এইগুলা সামনে আরও জানবেন, আমি যা শুধু দেখানোর জন্য আসছি। এখানে আমি যে কোনো কয়েকটা ওপেন করি, যেমন ধরেন এটা ওপেন করলাম, যে কোনো কয়েকটা ওপেন করি। এগুলো যদি দেখেন এখানের মধ্যে দেখেন তার এখানে আছে কি 421টা রিভিউ আছে, বুঝতে পারছেন? 421 জন ক্লায়েন্ট তাকে রিভিউ দিয়ে গেছে। এখন 421টা সবাই কিন্তু রিভিউ দেয় না। সে যদি 10টা কাজ করে তাইলে এখানে আমাদের রিভিউ আসবে 3টা বা 4টা বা 5টা। সব ক্লায়েন্টের কিন্তু তার সময় নাই রিভিউ দেওয়ার। এর মানে সে মোটামুটি 1500 কাজ করছে, ঠিক আছে? এবং এখানে লেখা আছে কি 1 অর্ডার ইন কিউই, মানে একটা অর্ডার অলরেডি রানিংয়ে আছে। তারপরে এখানে যদি দেখি, এখানে আমাদের দেখেন সে অলরেডি 774টা রিভিউ পাইছে, ঠিক আছে? এর মানে তার এখানে 6টা কিউতে আছে, 6টা অর্ডার রানিংয়ে আছে। এবং ডিজাইনগুলো দেখেন তো, এইগুলোই তো গুগলে দেখছি আমরা, এগুলো না? এগুলো হচ্ছে গিয়ে তার ডিজাইন। এবং ক্লায়েন্টের কাজ যদি দেখি, সে ক্লায়েন্টের জন্য কী করছে দেখি, এই যে এইটা হচ্ছে তার ক্লায়েন্টের কাজ, এইটা হচ্ছে তার ক্লায়েন্টের কাজ। এই যে এখানের মধ্যে ক্লায়েন্টের রিভিউ দেওয়া আছে। সো এই ধরনের কাজ আমরা ওয়ার্ডে করতে পারবো, আজকেই করতে পারবো এগুলো।
সো এইখানে আমাদের যদি দেখি এখানে আমাদের অলরেডি এটা ফাইবারে এখানে একটা অপরচুনিটি আছে না, যা শুধু ওয়ার্ড দিয়েও কাজ করা যাবে না ফাইবারে, যদি আপনি ভালো করে শিখতে পারেন তাহলে এটা দিয়ে কাজ করতে পারবেন। এখন এখানে মানে কাজ করার সিস্টেমটা কি, যেমন ধরেন এখানের মধ্যে যদি দেখি এইটাতে সে বেসিকের মধ্যে রাখছে 1 পেজ প্রফেশনালি ডিজাইন রিজিউম ডেলিভার ইন পিডিএফ ফরম্যাট, যা এবং 1 পেজে দিবে, ডেলিভারি দিবে 2 দিনে, কত নিবে $25, ঠিক আছে। কিন্তু জাস্ট 1 পেজ, কিন্তু এই 1 পেজের কাজ করতে আপনার 1 ঘন্টাও লাগবে না, বুঝতে পারছেন, কিন্তু টাইম নিতেছে সে কয়দিন, 2 দিন। এখন আপনি যদি মনে করেন অ্যাজ এ নিউ সেলার, আপনি কি যদি বলেন আমি খুব তাড়াতাড়ি ডেলিভারি দিব, আমি 2 ঘন্টায় ডেলিভারি করে দিব, তাহলে আপনার কাছে ক্লায়েন্ট চলে আসার সম্ভাবনা বেশি না, কারণ অনেকের কাজ থাকতে পারে আর্জেন্ট প্রয়োজন। তাহলে আপনি আপনার এখানের মধ্যে লিখে দিয়ে দিলেন ফাস্ট ডেলিভারি, বুঝতে পারছেন, আবার এখানে বলে দিলেন আপনি খুব তাড়াতাড়ি ডেলিভারি দেন। সো এইভাবে আমরা কিছু স্ট্র্যাটেজি ফলো করবো সামনে, যা শুধু আমি দেখানোর জন্য। দেখেন সে এখানে 2 পেজের কাজ করে $50 নিতেছে, প্রিমিয়ামে দেখা যায় 4 পেজের জন্য $75। এখন এই যে এত বেশি সে চার্জ করতেছে, তারপরে কিন্তু তার কাছে ক্লায়েন্ট আসতেছে না, কারণ আপনি একটা মানে এখানে সাইকোলজি চিন্তা করতে হবে, যে কোনো মার্কেটে কাজ করতে হলে সাইকোলজি চিন্তা করতে হবে। কারণ অনেকেই দেখবেন যে শোরুমেও ঢুকতেছে, আবার অনেকেই ফুটপাথ থেকেও কাপড় কিনতেছে না। যারা শোরুম থেকে কেনার অভ্যাস তারা শোরুমেই যাবে, যারা ফুটপাথ থেকে কেনার অভ্যাস তারা ফুটপাতেই যাবে, 2 জায়গায় কাস্টমার আছে। তারা কি করতেছে এখানে মধ্যে আমরা যদি দেখি, এখানে মধ্যে একটু আমি আবার চলে যাই, এখানে আমি এখানে রিজিউমে ডিজাইন আবার লিখি, অথবা রিজিউমে লিখলাম, লেখার পর এখানের মধ্যে দেখেন একটা অপশন আছে কি বাজেট, অনেকে বাজেট অনুযায়ী সার্চ করে, ঠিক আছে। যেমন ধরেন যারা ফুটপাতে যাওয়ার তারা কি করতেছে এখান থেকে মিড রেঞ্জ অথবা ভ্যালু এই ধরনের সার্ভিস কারা দিচ্ছে তাদের কাছে যাচ্ছে, আর যারা হাই এন্ডের সার্ভিস দিচ্ছে তাদের কাছে যাচ্ছে অন্য ধরেন একটু প্রিমিয়াম টাইপের কাস্টমার তারা, ঠিক আছে। এখন যেখানে হাই এন্ড এখানে অবশ্যই কোয়ালিটি ভালো, বুঝতে পারছেন। যেমন ধরেন এখানে আছে হাই এন্ড 90 মানে $90 নিচে সে কোনো কাজই করে না, এই ধরনের সার্ভিস যদি সে খুঁজে এখানে ক্লিক করলো এবং অ্যাপ্লাই দিল, তাহলে দেখেন $90 নিচেও কাজ করে না, এরকম পাবলিকও কিন্তু আছে না, আছে। এই যে সে অলরেডি 1K প্লাস রিভিউ পাইছে। সো এখানে যদি দেখি তাইলে তার এখানে কি অর্ডার নাই, 4টা অর্ডার অলরেডি রানিং আছে। সে কি করতেছে, সেও কি রিজিউমি ডিজাইন করতেছে, কিন্তু কোয়ালিটি দেখেন, বুঝতে পারছেন, এইগুলো কাজের কোয়ালিটি, সে সাথে ইনফোগ্রাফি অ্যাড করতেছে। সো ইনফোগ্রাফি নিয়ে আমরা এগুলো সামনে কথা বলবো। সো দেখেন এগুলো হচ্ছে কাজের এক্সপিরিয়েন্স অনুযায়ী। একটা হচ্ছে কি আমরা যে কাজগুলো করব, আমরা ধরেন 1 বছর পর বা 1.5 বছর পর আমরা 5-6 ঘন্টা কাজ করে এই লেভেলের কাজ করতে পারবো। যেমন ধরেন আমরা প্রথমে যেটা দেখছি বাজেট যে $25 2 দিনে 3 দিনে এই ধরনের, কিন্তু যখন খুব বেশি এক্সপিরিয়েন্স হয়ে যাবেন তখন কিন্তু আপনার কাজের পরিমাণ কমে যাবে, টাকার পরিমাণটা বেড়ে যাবে, ঠিক আছে। তখন আপনি এক্সপিরিয়েন্স হয়ে যাবেন, আপনি জানেন কিভাবে কাজ করতে হবে, আপনার কাছে টেকনিক চলে আসবে, বুঝতে পারছেন। আচ্ছা, তো এগুলো জাস্ট আমি ইন্সপায়ারেশনের জন্য দেখাইতেছি আপনারা, যে যার এখন হতে পারে যে স্যার আমি তো রিজিউম ডিজাইন পারি, এটার জন্য আমি আসি নাই, ঠিক আছে, কিন্তু এইটারও যে একটা মার্কেট আছে এটা দেখানোর জন্য এখানে আসছি। আচ্ছা, তাহলে আমি এখানে আবার ওয়ার্ডে চলে যাই। ওয়ার্ডে যাওয়ার পর এই যে একটা ইন্টারফেস আসছে, এই ইন্টারফেসটাকে আমরা বলতে পারি ওয়ার্ডের হোম ইন্টারফেস। কি ইন্টারফেস? হোম ইন্টারফেস। এখানের মধ্যে দেখেন কি আছে, রিসেন্ট, আমরা রিসেন্টলি যে ফাইল নিয়ে কাজ করছি এইগুলোর একটা লিস্ট দেখাইতেছে, ঠিক আছে। কিন্তু আপনাদের এখানে কোনোটা নাও দেখাইতে পারে, কারণ আপনারা রিসেন্টলি কোনো কাজ এখানে করেন নাই। তারপরে এখানে আছে কিছু টেমপ্লেট বলি, এগুলো কি বলি? টেমপ্লেট। এগুলো প্রিমেড টেমপ্লেট, এগুলো আগে থেকে ডিজাইন করে আপনি জাস্ট ক্লিক করবেন এবং লেখাগুলোর উপর ক্লিক করে জাস্টগুলো শুধু নামগুলো কি করে দিবেন, লেখা নাম চেঞ্জ করে দিলে ডিজাইন রেডি, বুঝতে পারছেন। এখন এই কাজ কি ক্লায়েন্ট পারে না? তাহলে এই কাজের জন্য কি ক্লায়েন্ট আপনার কাছে আসছে? আপনার কাছে কেন আসছে? নতুন একটা ডিজাইন ক্রিয়েট করার জন্য, যেগুলো এইখানের মধ্যে নাই, ঠিক আছে। সো আমরা কি করব, এখানের মধ্যে এগুলো কোনোটাতে ক্লিক করবো, আমরা চলে যাব কোথায়, এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে, এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে এটা ক্লিক করেন। ক্লিক করার পর এই যে এরকম একটা ডকুমেন্ট আসছে, এটাকে আমরা বলতে পারি পেজ। কি বলতে পারি? পেজ। আমরা যখন পেইন্টে কাজ করছি তখন আমরা কাজ করছি ক্যানভাসের মধ্যে। কিসের মধ্যে? ক্যানভাসের মধ্যে। এখন যখন কাজ করতেছি এই ওয়ার্ডে, এখন কোথায় কাজ করতেছি? পেজের মধ্যে। আর যখন এক্সেলে কাজ করব তখন হয়ে যাবে এটা ওয়ার্কশিট। এটা কি হয়ে যাবে? ওয়ার্কশিট। আচ্ছা, এখন আমরা পেজে আসি। এখন এখানে আসার পর আপনাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে আমরা যে ডিজাইনটা করব ওই ডিজাইনের সাইজটা কত হবে ওইটা নির্ধারণ করা, ঠিক আছে। প্রথমে ডিজাইন করা যাবে, প্রথম কি করতে হবে? সাইজ নির্ধারণ করতে হবে। তো সাইজ নির্ধারণের জন্য আমরা চলে যাব, এখানে একটা অপশন আছে পেজ লেআউট, এইখানে চলে যাবেন। তারপর এখানে কি আছে? সাইজ।
সাইজে যান, যাওয়ার পর এখানে আমরা অনেক ধরনের সাইজ অলরেডি দেয়া আছে ডিফল্টভাবে। ক্লায়েন্ট যে কোনো সাইজ বলতে পারে, অথবা আমরা জানি স্ট্যান্ডার্ড একটা সাইজ হচ্ছে কি A4। আর যদি আপনি আপনার ইচ্ছা মতো সাইজ নিতে চান, ক্লায়েন্ট যদি বলে দেয় ইচ্ছা মতো সাইজ, তাহলে আপনি নিতে পারেন কি মোর পেপার সাইজ, তারপর এখানে উইডথ এবং হাইটটা দিয়ে দেন, তাইলেই হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে না নিয়ে আমরা এখান থেকে A4টাই নিয়ে নেই, এইটা দিলাম। দেওয়ার পর আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে গিয়ে মার্জিন। কি মার্জিন? মার্জিন কেন নেই আমরা? আমরা পরীক্ষার সময় মার্জিন রাখি না, কেন রাখি? সৌন্দর্যের জন্য। ঠিক আছে, প্রত্যেকটা ডিজাইনে অবশ্যই মাস্ট একটা মার্জিন রাখতে হবে। এইটা কম বেশি হবে ডিজাইনের রুলস অনুযায়ী, আমরা এগুলো পরে কথা বলবো। আপাতত আমরা মার্জিন এইখান থেকে নিয়ে নিই। এখন মার্জিন নেওয়ার জন্য দেখুন তো এখানে মার্জিনের কোনো অপশন আছে কিনা? আছে। এই যে উপরের যে আমরা বারটা দেখতেছি, এটাকে আমরা বলি মেনু। এটা কি বলি? মেনু। তারপরে এই যে নিচে যতগুলো দেখাইতেছে এগুলোকে আমরা বলি কন্ট্রোল। কি বলি? কন্ট্রোল। দেখেন আমাদের পেজ লেআউটের মধ্যেই আমাদের কলাম আছে, ওরিয়েন্টেশন আছে, আর এটা কি আছে? মার্জিন আছে। সো আমরা এখান থেকে মার্জিনে গেলাম, যাওয়ার পর আমরা একটা এখান থেকে যে কোনো একটা ডিফল্ট একটা রেখে দিই। আমরা সব দিক দিয়ে সমান রেখে দিই, টপ বটম লেফট রাইটে কত ইঞ্চি করে আছে, 1 ইঞ্চি করে আমরা এইটা দিয়ে দিলাম। বুঝতে পারছেন? তাহলে কি হইলো? সব দিক দিয়ে সমান রেখে দিল। আচ্ছা, এইটা গেল। তারপরে এখন আমরা চলে যাই আবার একটু হোমে, কারণ এখানের মধ্যে আমাদের আর কোনো কাজ নাই, পরে যখন লাগবে আবার চলে আসবো। হোমে চলে আসলাম। চলে আসার পর এখন এই যে দেখেন একটা ব্লিঙ্ক করতেছে, তাই না? এটা কার্সর। এখানের মধ্যে আপনাকে লেখার জন্য আলাদাভাবে কোনো টুলস সিলেক্ট করা লাগবে না, আপনি কিবোর্ডে লিখলেই লেখা শুরু হয়ে যাবে। ঠিক আছে, এই যে লেখা শুরু হয়ে গেছে না? কিন্তু আপনি চাইলেও এখন এখান থেকে লেখা শুরু করতে পারবেন। এখান থেকে কিভাবে? স্পেস দিলে তো আমার এখানের মধ্যে আসলে কি কিছু নাই। এইখানে একটা স্পেস আছে, ঠিক আছে? অথবা আমরা যখন স্পেস দিতেছি এখানে কিন্তু একটা কোড হইতেছে, এখানে কোনো মধ্যে কোনো গ্যাপ আসে নাই। ঠিক আছে, এটা যখন আমরা ইনডিজাইনে ক্লাস করব তখন আমরা কিছু হিডেন ক্যারেক্টার খুঁজে নিব। ঠিক আছে, যখন আমি এন্টার দিচ্ছি পরের লাইনে চলে গেল, কিন্তু এন্টার দেয়া মানে কি পরের লাইনে যাওয়া? কি বলছিলাম আমি লাস্ট ক্লাসে? নতুন একটা প্যারাগ্রাফ ক্রিয়েট করা। আর স্পেস দেওয়া মানে এখানের মধ্যে হিডেন ক্যারেক্টার উঠতেছে, এন্টার দেওয়া মানে এখানের মধ্যে একটা হিডেন ক্যারেক্টার উঠতেছে, এখানের মধ্যে কিচ্ছু নাই এটা বলা যাবে না। কিন্তু আমি চাচ্ছি এই লেখাটা এইখান থেকে শুরু না করে আমি এইখান থেকে শুরু করবো। অথবা আপনি এইটাকে ক্লিক করে এখানে নিয়ে আসতে পারবেন। এইটাকে ক্লিক করে এখানে ক্লিক করে নিয়ে আসা যাবে? এখন নিয়ে আসা যাবে না। সো আমরা এইগুলো নিয়ে একটু বুঝতে হবে যে আমি চাইতেছি এখানের মধ্যে একটা লেআউট ক্রিয়েট করবো, যে এখানে থাকতে পারে ছবি, অথবা এখানে থাকতে পারে ছবি, এখানে থাকতে পারে বড় করে তার একটা নাম। ঠিক আছে, তো এই কাজগুলো আমরা করতে হবে। তারপরে আমাদের লাগবে কি কন্টেন্ট, অনেক বেশি লেখা লাগবে না? তো লেখার জন্য দেখা যাইতেছে যে আমাদের অনেক সময় নষ্ট হতে পারে, এজন্য আমি কিছু লেখা আগে থেকে লিখে নিয়ে আসছিলাম। অফই করে দিলেন, অফ করেও শান্তি নেই, তাও বাঁচতেছে। আচ্ছা, এখন যে কোনো জায়গা থেকে লেখা কপি করে ওয়ার্ডে নিয়ে আসতে চাইতেছেন, তাহলে কি করবেন? কন্ট্রোল এ দিয়ে দেন, তাহলে সবগুলো কি হয়ে গেল? সিলেক্ট হয়ে গেল। তারপরে কন্ট্রোল এক্স সি দিবেন। ঠিক আছে, কারণ এখান থেকে আপনি কাট করে নিয়ে আসতে পারবেন না, এটা আছে যে কোনো একটা ওয়েবসাইটে থাকতে পারে। ঠিক আছে, আমি কন্ট্রোল সি দিলাম, তারপরে আমরা চলে গেলাম ওয়ার্ডে। যাওয়ার পরে এখন যদি কন্ট্রোল ভি দেই, তাহলে যে ফরম্যাটে এখানে লেখা ছিল সেম ফরম্যাটে এটা চলে আসে। দেখেন তো এই লেখার স্টাইল আর এই লেখার স্টাইল সেম না? সেম। কিন্তু আমি চাইতেছি লেখাগুলো আমি আমার নিজের মতো করে আবার সাজাবো। তাহলে এটা কাজ করতে পারেন, আমি কন্ট্রোল ভি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানের মধ্যে একটা অপশন আছে ক্লিয়ার ফরম্যাট, দেখছেন? তাহলে সবগুলো সিলেক্ট করেন, তারপরে এখানে দিয়ে দিন কি ক্লিয়ার ফরম্যাট, তাইলে এটা ডিফল্ট ফরম্যাটে চলে আসলো। অথবা আরেকটা কাজ করতে পারেন, পেস্ট করার আগে আমরা এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে দেখেন এখানের মধ্যে যে ফরম্যাটে আছে এই ফরম্যাটে চলে আসবে প্রথমটাতে। ঠিক আছে, আর যদি আমি দিয়ে দিই যে কিপ টেক্সট অনলি, যা শুধু টেক্সটগুলো নিয়ে আসো, কোনো ধরনের ফরম্যাট নিয়ে আসার প্রয়োজন নাই, তাহলে এখানে ক্লিক করেন, তাহলে যা শুধু টেক্সটগুলো সে নিয়ে আসবে, কোন স্টাইলে কোন ফরম্যাটে লেখা ছিল এগুলো সে কোনো কিছুই কপি করবে না। বুঝা গেছে? সো এটা আমরা নিয়ে আসলাম।
নিয়ে আসার পর এখানে মধ্যে দেখেন আমার নাম লিখছি একটা জন স্মিথ, গ্রাফিক ডিজাইনার, কন্ট্যাক্ট ইনফরমেশন, এগুলো লিখছি। সো আমরা এগুলো দিয়ে একটা ডিজাইন করে নিব এবং ডিজাইনটা থাকবে কয় কলামে বলছিলাম? 2 কলামে। এখন 2 কলামের মধ্যে হতে পারে এই প্রথম কলামটা আমরা বেশিরভাগ দিতেছি ছোট আছে, কারণ কি এখানে আমাদের ইনফরমেশনটা আছে কি যে স্কিল টাইপের, তারপর ল্যাঙ্গুয়েজ ওইগুলো, আর এখানের মধ্যে তার এক্সপিরিয়েন্স এইগুলা বেশি হইতেছে। এখন আমরা কি করব, আমরা রাইট সাইডটা একটু বেশি রাখবো আর লেফট সাইডটা একটু কম রাখবো, এটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি, এই জন্য আমরা এটা রাখতে পারি। এখন এই জন স্মিথটা এখানে লেখা আছে, এখন হয়তোবা আপনি এখানে লিখতে পারেন, এখানে যেহেতু লেখা আছে এটা তো সমস্যা না, কিন্তু আমি চাইতেছি কি এটাকে এই জায়গায় লিখবো এবং এইখানের মধ্যে আমি চাইতেছি একটা শেপ দিয়ে দিব, ঠিক আছে? তো এই শেপগুলো কীভাবে দিবেন? তো শেপগুলো দিতে হলে আমি যদি এখানের মধ্যে শেপটা দিয়ে দিই তাহলে আবার এটা ঘুরে যাবে না, এটা ঘুরে যাবে বা এটা উপরে চলে আসবে, এরকম হয়ে যাবে। এই জন্য আমরা কী করতে পারি, এই লেখাগুলোকে একটু নিচে নিয়ে যেতে পারি। নিচে কীভাবে নিব? নিচে এন্টার দিয়ে, এন্টার দিলে আমরা জানি নতুন একটা প্যারাগ্রাফ ক্রিয়েট হইতেছে, মানে যতবার এন্টার দিব ততবার কি প্যারাগ্রাফ ক্রিয়েট হচ্ছে। সো আমরা একটু রুলস অনুযায়ী নিচে নিব, সেটা হচ্ছে গিয়ে আমাদের এতটুকু পর্যন্ত লেখা আসছে, এর উপরে লেখা আসে নাই কেন এটা বলে লাগে, এখানে মার্জিন আছে, এর মানে আমি যদি মার্জিনটাকে একটু নিচে নিয়ে দিই তাহলে তো লেখাটাও নিচে চলে আসবে, তাই না? তাহলে দেখেন উপরে একটা অপশন আছে কি, এগুলোকে বলা হয় রুলার। কি বলা হয়? রুলার। আপনার এখানে রুলারটা নাও দেখাইতে পারে, সো আপনারা চলে যাবেন ভিউতে, তারপর এখানে একটা অপশন আছে কি, রুলারটাও তুলে দেন, রুলারটা চলে গেল, আবার রুলারটা দিয়ে দেন, রুলারটা চলে আসলো। তারপর আবার চলে যান হোমে, যাওয়ার পর আমি মার্জিনটা একটু নিচে নিয়ে যাব, তাহলে নিচের মার্জিনটা এটা না? সো ক্লিক করে এটাকে কি করেন, এতটুকু পর্যন্ত রাখেন, একটু জুম আউট করে দেখেন এটা এনাফ কিনা, এনাফ, তাই না? এতটুকু পর্যন্ত রাখলাম, এখানে ছবি রেখে দিলাম। জুম আউট কীভাবে করছি? কন্ট্রোল ধরে স্ক্রল ডাউন আপ করলে আপনি জুম আউট জুম ইন করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমি এখন এটা নিচে নিয়ে আসার কারণ হচ্ছে আমার উদ্দেশ্য হচ্ছে এখানে একটা ছবি দিব, ঠিক আছে, বা একটা শেপ দিব। তো শেপ নেওয়ার জন্য এখানের মধ্যে শেপের কোনো অপশন আছে? নাই। তাইলে কি করতে হবে? ইনসার্টে যাওয়া লাগবে, তাই না? সো ইনসার্টে যান, যাওয়ার পর এখানের মধ্যে একটা অপশন আছে কি, শেপ। সো শেপে গেলাম, যাওয়ার পর এখানে মধ্যে দেখেন অনেক ধরনের শেপ আছে, ঠিক আছে? আপনারা আপনার ডিজাইনের জন্য যে কোনো শেপ ইউজ করতে পারেন, কিন্তু এখানে দেখেন আমরা যত ডিজাইন দেখছি তো এত বেশি জাঁকজমক কোনো ডিজাইন আছে? কোনো খুব বেশি কালারের কোনো ডিজাইন আছে? দেখেন তো এখানে কালার কয়টা আছে? একটা, দুইটা, আবার এই দুইটা কালার কিন্তু সিমিলার। আপনারা যখন 4-5টা ক্লাস করে ফেলবেন তখন বুঝতে পারবেন এই কালারের একটা ভার্সন এখানে ইউজ করা হয়েছে, এটাকে বলে আমরা টিন্ট, সামনে বুঝবেন। তারপরে যদি এখানে দেখেন এখানের মধ্যে এই একটা কালার ইউজ করা হইতেছে, এই একটা কালারের একটা ভার্সন একটা এখানে আছে, প্লাস ব্ল্যাক আছে আর হোয়াইট আছে, তাই না? এখন একটা ডিজাইনে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এমনিতেই চলে আসে, সো এটাকে আমরা কালার হিসেবে ধরতে পারি না, ঠিক আছে? এটা ডিফল্ট হিসেবে ধরতে পারেন। বাকি দেখা যাচ্ছে এখানের মধ্যে যা শুধু একটাই কালার, একটাই কালার না, একটাই কালার। সো আমরা এখানে ডিজাইনের মধ্যে খুব বেশি কালার নিয়ে কাজ করবো না, একটা অথবা দুইটা, এর বেশি কালারে যাবেন না রিজিউমি ডিজাইনের ক্ষেত্রে। এগুলো ডিজাইন অনুযায়ী চেঞ্জ হবে কালারের রুলস। আচ্ছা, এখানের মধ্যে শেপে গেলাম, যাওয়ার পর আমি এই একটা শেপ নিলাম রেক্ট্যাঙ্গেল যেটাকে বলি, নেওয়ার পর আমি এখান থেকে ক্লিক করে এটাকে এতটুকু পর্যন্ত একটা শেপ নিয়ে নিলাম। আচ্ছা, এখন আমি যে লেখাটাকে, এই যে জন স্মিথ লেখাটা আছে, এটাকে রাখবো কোথায়? উপরে এই সাইডে রাখতে পারি, এই সাইডে রাখতে পারি। সেক্ষেত্রে আমাকে এই লেখাটায় কী করতে হবে? কপি করতে হবে। তাহলে এগুলো একটু সিলেক্ট করলাম, এখন দেখেন সবগুলো সিলেক্ট হয়ে যেতেছে না? এটা একটা ঝামেলা না? এটা ঝামেলা, এই জন্য আমরা কাজ করতে পারি, এখন এটাকে যা শুধু সিলেক্ট করার জন্য এটা এন্টার দিয়ে দিই, বুঝতে পারছেন? এবং এই অংশটাকে সিলেক্ট করলাম, এটাকে একটু উপরে নিয়ে গেলাম, দেন এখন যদি এটাকে সিলেক্ট করি তাহলে এই ঝামেলাটা হবে না, বুঝতে পারছেন? মানে এটাকে আমি যা শুধু কন্ট্রোল এক্স দিয়ে দিব, আমি এটাকে এখানে রাখবোই না, তাহলে কন্ট্রোল এক্স দিয়ে আমি এখন আবার ব্যাক স্পেস দিয়ে দিই, তাহলে যে এন্টারটা দিয়েছিলাম এটা চলে গেল না? চলে গেল। তারপরে যদি এই কন্ট্যাক্ট ইনফরমেশনটা একটু উপরে নিতে চান নিতে পারেন, অথবা এতটুকুই থাক, আমরা পরে এটাকে অ্যাডজাস্ট করব। তারপরে এখন আমি যদি সেই লেখাটা এখানে লিখবো, তাহলে এখানে যদি আমি আবার কন্ট্রোল ভি দিই তাহলে এইখানেই তো চলে আসবে আবার যে জায়গায় কার্সরটা। জি স্যার। আচ্ছা, এই জায়গায় সিলেক্ট করলাম, তারপরে দিলাম কন্ট্রোল ভি, তাহলে এখন কোথায় আসলো? কর্নারে চলে আসলো। এইটাকে আমরা বলি টেক্সট বক্স। কি বলি? টেক্সট বক্স। সো টেক্সট বক্সটা এই পুরোটাকে একটা টেক্সট বক্স ধরে নিছে, এই জন্য এটাকে মধ্যে সে লেখাটা পেস্ট করে দিচ্ছে, কিন্তু এটা তো আমাদের কোনো টেক্সট বক্স না, বুঝতে পারছেন?
সো আমরা এটা শেপ রেখে এখানে ছবি রাখবো, সে এখানে লেখা দিয়ে দিছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আবার চলে যাই ইনসার্টে, তারপরে এখানে শেপে গেলাম, তারপরে এখানে প্রথমে আছে একটা কি টেক্সট বক্স, এখানে সিলেক্ট করলাম, দেন সিলেক্ট করে আমরা যে জায়গায় লিখবো ওইটা নিয়ে নিলাম, নেওয়ার পর এখানে আমি পেস্ট করে দিলাম, তাহলে লেখাটা এখানে চলে আসলো না? এখন দেখেন আমি যে কোনো জায়গায় এটাকে নিয়ে যেতে পারতেছি, তাই না? আচ্ছা, এটা গেল। এখন এরকম যে আছে, এখন এটা একটু এক্সট্রা ভাব মনে দিতেছে, কেন? কারণ এখানে একটা হোয়াইট চলে আসছে, তাই না? তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখানে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর দেখেন একটা হোমে থাকা অবস্থায় দেখবেন এখানে একটা অপশন আছে কি ফরম্যাট। এটা কিসের ফরম্যাট আসতেছে? শেপের ফরম্যাট। যখন আমি এখানে ক্লিক করতেছি তখন কিন্তু ফরম্যাটের অপশনটা নাই, কিন্তু যখন এখানে ক্লিক করছি তখন একটা চলে আসছে কি ফরম্যাট। মানে এইখানে যদি কোনো চেঞ্জ করতে চান তাহলে আপনাকে যাইতে হবে কোথায়? ফরম্যাটে। চলে যান ফরম্যাটে, যাওয়ার পর আমি চাইতেছি এখানের মধ্যে যাতে কোনো কালার না থাকে, তাইলে আমরা চলে যেতে পারি, এখানের মধ্যে একটা আছে শেপ ফিল, শেপ আউটলাইন, মনে আছে? শেপ ফিলে গেলাম, শেপ ফিলে গিয়ে আমরা দিয়ে দিলাম কি নো ফিল, আছে তো এখানে নো ফিল আছে, সো আমরা এখানে দিয়ে দিলাম নো ফিল। তারপরে একটা বর্ডার চলে আসলো, তাহলে আবার এখানে সিলেক্ট করেন, ফরম্যাটে যান, তারপর এখানে শেপ আউটলাইনে কি দিয়ে দেন? নো আউটলাইন। বুঝা গেছে? আচ্ছা, এখন আমি যদি জন স্মিথ লেখাটা এই দিক দিয়ে না রেখে আমি এই দিক দিয়ে রাখবো, সেক্ষেত্রে অ্যালাইনমেন্ট আসলে কি? অ্যালাইনমেন্ট হচ্ছে কি, যে দেখেন তো এখানে আমাদের সবগুলো লেখা কোন সাইডে আছে? বাম সাইডে, তাই না? লেফট সাইডে আছে। তাহলে লেফট সাইডের যে সমানভাবে আছে আমরা এটাকে বলি লেফট অ্যালাইন। কি বলি? লেফট অ্যালাইন। আমি যদি সবগুলাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে আমাদের দেখেন দেয়া আছে, এটা আছে কি লেফট অ্যালাইন লেফট, তারপরে এখানে আছে কি অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার দিলে কি হইতেছে? সব মাঝখানে চলে যেতেছে। অ্যালাইন রাইট দিয়ে দিলে সব রাইট সাইডে। আবার জাস্টিফাই দিলে সে এই দিক দিয়েও সমান রাখতেছে, এই দিক দিয়ে কি রাখতেছে? সমান রাখতেছে। এখানে কয়টা পাইলে আমরা অ্যালাইনের অপশন? 4টা, কিন্তু সামনে গিয়ে আরো বাড়বে আস্তে আস্তে, ঠিক আছে? আপাতত এখানে 4টাই আছে, কিন্তু আমরা এখানে এগুলোকে রেখে দিলাম লেফট অ্যালাইন আপাতত। কিন্তু এইটা কোন অ্যালাইন রাখলে ভালো হয়? যদি আমরা এটা এদিকে দিয়ে রাখি, ধরেন আমি এটাকে রাখবো এদিক দিয়ে, তাহলে এইটা অ্যালাইন এদিক দিয়ে রাখবেন না রাইট সাইডে রাখলে ভালো হবে? রাইট সাইডে। তাহলে আমরা এখান থেকে অ্যালাইনে গিয়ে দিয়ে দিলাম রাইট অ্যালাইন, তাহলে এইগুলো কি হয়ে গেল? রাইট সাইডে চলে গেল। তারপরে আমি চাইছি জন স্মিথ লেখাটাকে আরেকটু বড় করব, তাহলে এইটাই বড় করতে গেলে সবগুলোকে আগে সিলেক্ট করেন জন স্মিথটাকে, দেন দেখেন এখানে মধ্যে আগে ফন্ট আছে, ফন্টের মধ্যে আমরা ক্যালিব্রি এখন ইউজ করতে পারি, অথবা এরিয়াল টাইপের যেগুলো আছে আমাদের এখানে, একটু দেখে ইউজ করবেন কোনটা দিয়ে ভালো লাগাইতেছে। আমি এরিয়ালে দিলাম, দেওয়ার পর আপনি চাইছেন এটাকে একটু বোল্ড করবেন, ঠিক আছে? তাহলে বোল্ড মানে কি একটু উইডটা বেড়ে গেল, ওজনটা বেড়ে গেল, ওই ধরনের একটা আমি ভাইব নিয়ে আসতে দিতেছি। তাহলে এখানে একটা অপশন আছে কি বোল্ড, এখানে দিলাম বোল্ড। তারপরে আবার এখানে মধ্যে এরিয়ালে যখন ক্লিক করবেন তখন এরিয়ালেরও কিন্তু অনেক ভার্সন পাবেন। ক্যালিব্রিতে ক্লিক করলে ক্যালিব্রির অনেক ভার্সন পাবেন, এগুলো সামনে গিয়ে। এখন আপাতত এখান থেকে আমাদেরকে বোল্ড করতে হবে, এটা বোল্ড করে দিলাম। তারপরে যাচ্ছেন কি এটাকে আর একটু বড় করবেন, তাহলে বড় করতে গেলে এখানে দেখেন এখানে কত সাইজে আছে? এটা 11। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখান থেকে 12, 13, 14 দিতে পারবো না? দিতে পারবো। অথবা আপনার ইচ্ছে মতো নিতে দিতেছেন, তাহলে এখানের মধ্যে আপনি লিখে দেন, অথবা এখানের মধ্যে একটা একটা করে ক্লিক করে, তাহলে কি হইতেছে? বড় হইতেছে। এটা বড় হইল। এখন আমি ধরেন এটাকে এতটুকু রাখবো, তারপরে চাইতেছি সবগুলোকে আমি অল ক্যাপস করব। অল ক্যাপস মানে কি? সবগুলা ক্যাপিটাল রাখবেন। সবগুলা ক্যাপিটাল করতে হলে কি করতে হতে পারি আমরা? এখানে মধ্যে দেখেন এটাকে আমরা বলি কি চেঞ্জ কেস। চেঞ্জ কেসে ক্লিক করেন, তারপরে এখানে আসে এখন বর্তমানে এটাকে সেন্টেন্স কেস, আমরা দিয়ে দিলাম কি সবগুলা আপার কেস। তাহলে সবগুলা কি হয়ে গেল? বড় হাতের হয়ে গেল। এটা রাখলাম। এবং এটার কালার চাইতেছি কি করব? একটু চেঞ্জ করব। তাহলে আমরা এখান থেকে সবগুলা সিলেক্ট করেন, তারপরে এখানে ক্লিক করেন, তারপরে দিয়ে দিন কি হোয়াইট একটা কালার, যে কোনো একটা কালার দিয়ে দিলেন, ঠিক আছে? সেক্ষেত্রে এখানে হোয়াইট কালারটাই যাবে, আমি কি দিলাম? হোয়াইট কালারটাই দিলাম। এখন দেখেন জন স্মিথ এবং গ্রাফিক ডিজাইনার মনে হইতেছে দুইজন। কেন মনে হইতেছে? দুইজনের মাঝখানে কি আছে? অনেক বেশি গ্যাপ আছে, কিন্তু আসলে তো এখানের মধ্যে আমি গ্যাপ দেই নাই। আমি যদি এখানের মধ্যে ব্যাক স্পেস দিই, একটু খেয়াল করবেন, দেখেন তো আমি এটা এক লাইনে আছে এখন, তাই না? যখন এন্টার দিলাম একটা স্পেস হয়ে যেতেছে, তাহলে অনেক বড় একটা গ্যাপ হয়ে যেতেছে না? তো এই গ্যাপটা আমরা রাখতে যাচ্ছি না। তাহলে একটা কাজ করেন, এইটাকে বলা হয় যে স্পেস আফটার অথবা স্পেস বিফোর, ঠিক আছে? তাহলে আমি দুইটাকে সিলেক্ট করলাম, তারপরে এখানে দেখেন একটা অপশন আছে যে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, দেখছেন? এখানে যান, এখানের মধ্যে আমরা বলে দিব যে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, ঠিক আছে? আর অ্যাড দিলে অ্যাড হবে, আমরা দিয়ে দিলাম রিমুভ স্পেস, এটা দিয়ে দিলাম। তাহলে অনেকটা কমে গেছে না এখন? আচ্ছা, এইটা এখন এটাকে আমরা কি করতে পারি? এটা কালারটাও
চেঞ্জ করতে পারি। এবং এখানে যেহেতু আমরা কি ইউজ করছি এরিয়াল, তাইলে এখানেও কি ইউজ করব, সেম ইউজ করব। আমরা প্রেফারেন্স বেশি ইউজ করবো না, একটা দুইটার মধ্যেই রাখবো। এবং এটাকে একটু বোল্ড করে দিতে পারি, দেখি কি কোনটা বেটার লুক আসে। এটা রাখতে পারেন। তারপরে কি দিতে পারেন, কালারটা হোয়াইট। আর যেহেতু নিছিলাম, এখানে ক্লিক করলে এটা এখন কি হয়ে যাবে, হোয়াইট হয়ে যাবে, বুঝতে পারছেন? সো এইটা আমরা রাখতে পারি। তারপরে এখন আপনি এটা পজিশন যে কোনো জায়গায় এখান থেকে ক্লিক করে ধরে নিয়ে যেতে পারেন, এইভাবে আমরা নিয়ে নিতে পারি। এইটা গেল। তারপরে এখন আমি চাইতেছি এখানের মধ্যে আমরা একটা ছবি নিয়ে আসবো, ঠিক আছে? তারপরে যদি দেখি এখানের মধ্যে, হ্যাঁ কালার চেঞ্জ করবেন, তাইলে কিসের কালার চেঞ্জ করবেন, জন স্মিথের কালার চেঞ্জ করবেন, তাই না? তাহলে আমরা এটাকে আবার সিলেক্ট করেন, সিলেক্ট করে এখানে দেখেন একটা অপশন, এই যে অপশনটা দেখা যাইতেছে, এই যে এইটাতে, এটা হচ্ছে ফন্ট কালার, ঠিক আছে? আর এটা হচ্ছে কি ফন্টের শেড। আমি যদি এখানে টেক্সট হাইলাইট করি, তাহলে দেখেন এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিতেছে। আবার এখানে ক্লিক করেন, তাহলে কালারটা আবার চলে যাবে। অথবা আমরা এটাকে সিলেক্ট করি, এটাকে আমরা দিয়ে দিলাম কি নো কালার, এটা হয়ে গেল। তারপরে এখন আপনি যদি এইগুলার কালারটা চেঞ্জ করবেন, তাহলে এখানে সিলেক্ট করেন, এখান থেকে এই যে এর একটা অপশন আছে ফন্ট কালার, এখানে যান, যাওয়ার পর এখানে ডিফারেন্ট কালার আছে, আপনি চেঞ্জ দিতে পারেন। যদি আরও কালার প্রয়োজন পড়ে, তাহলে মোর কালারে যান, যাওয়ার পর এখান থেকে আপনি কালার নিতে পারেন, ঠিক আছে? এইটা গেল। তারপরে আমরা একটা কাজ করব এখান থেকে। এখন আমি চাইতেছি যে এইগুলাকে আমরা বলছিলাম ডাবল কলামে করব, তাই না? ডাবল কলাম করব। তারপরে শেপগুলোর কালার কীভাবে চেঞ্জ করবো, এটা তো প্রয়োজন আছে, তাই না? তাহলে আমরা শেপটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদের শেপ কাজ করতে হলে কোথায় যাওয়া লাগবে, ফরম্যাটে। সো ফরম্যাটে গেলাম, যাওয়ার পর এখানে শেপের ফিলের মধ্যে যান, যাওয়ার পর আপনি যে কোনো একটা কালার দিয়ে দেন, ঠিক আছে? আবার আরেকটা কাজ করতে পারেন, আমরা এই ইয়েতে দেখছি পেইন্টে কি করছিলাম, কালার মিক্স করছিলাম না? আপনি চাইছেন এখানে মিক্স কালার ইউজ করবেন, তাইলে আমরা মিক্স কালারকে বলে কি গ্রেডিয়েন্ট, ঠিক আছে? তো আমরা এখান থেকে গ্রেডিয়েন্টও ইউজ করতে পারি। কীভাবে, আমরা শেপ ফিলে গেলাম, যাওয়ার পর এখানে একটা অপশন আছে কি গ্রেডিয়েন্ট, গিয়ে আপনি এখান থেকে যে কোনো একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারেন। এইগুলোকে আমরা এখানে ইউজ করতে পারি। অথবা আরেকটা কাজ করতে পারেন, সিলেক্ট করেন, রাইট ক্লিক করে এখানে একটা অপশন আছে কি ফরম্যাট শেপ, এইটাতে যান, যাওয়ার পর এখানের মধ্যে আমরা ফিলের কালার চেঞ্জ করতে চাইতেছি, তাই না? লাইন তো রাখবো না, আমরা দেখি এখানে মধ্যে কোনো লাইন আছে কিনা, নো আউটলাইন দিয়ে দিই। দেন আমরা এই শেপের ফিল কালার চেঞ্জ করবো। সো সিলেক্ট করেন কি ফিল, তারপর এখানে আছে কি সলিড কালার। এইখান থেকে আপনি কি করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন না? যে কালার দিবেন ওই কালারই চলে আসতেছে। তারপরে আমরা চাইতেছি এখানের মধ্যে গ্রেডিয়েন্ট দিব, দিয়ে দেন গ্রেডিয়েন্ট। দেওয়ার পর এখানের মধ্যে আছে প্রিসেট গ্রেডিয়েন্ট, মানে আগের থেকে ক্রিয়েট করা কিছু গ্রেডিয়েন্ট। আপনি এখানে ক্লিক করেন, তাহলে আগে থেকে ক্রিয়েট করা কিছু গ্রেডিয়েন্ট পেয়ে গেলেন না? সো এটা দিলাম। এখন যে গ্রেডিয়েন্টটা আছে এটাকে বলি আমরা রেডিয়াল গ্রেডিয়েন্ট। কি গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট। এর মানে কি, এর মানে হচ্ছে কি এটা মাঝখান থেকে শুরু হয়েছে আর চারদিক দিয়ে গিয়ে শেষ হয়েছে। আবার যদি এখানে দেই, দেখেন এখানে একটা আছে কি লিনিয়ার গ্রেডিয়েন্ট। আমরা রেডিয়াল এবং লিনিয়ার নিয়ে কাজ করবো। রেক্টেঙ্গুলার এবং পাথ আপাতত দেখার প্রয়োজন না, এগুলো সামনে দেখবো। এখানে রেডিয়াল গেল, তার আরেকটা কি আছে লিনিয়ার। লিনিয়ার কি, একদিক দিয়ে শুরু হয়েছে আরেক দিক দিয়ে গিয়ে শেষ হয়েছে। কিভাবে বুঝবেন, যেমন দেখেন এইখানের মধ্যে একটু লাইট ভার্সন, এখানে একটু ডার্ক ভার্সন, এরকম মনে হইতেছে না? এরকম মনে হইতেছে। এখানে দেখেন কয়েকটা স্টপি আছে, এই যে এখানে এগুলোকে বলি আমরা স্লাইডার অথবা স্টপি। স্টপি কি, যে এইটার কালার চাইতেছেন চেঞ্জ করবেন, তাহলে এখানে ক্লিক করেন, এটা সিলেক্ট করেন, এটাতে একটা কালার দিয়ে দেন, তাহলে এখানে একটা কালার চলে আসলো না? তারপরে এখানে একটা ক্লিক করেন, এটার কালার চেঞ্জ করেন, এখানে আরেকটা কালার দিয়ে দেন, ডিফারেন্ট বোঝার জন্য দিয়ে দিলাম, তাহলে এখানেও একটা কালার হয়ে গেল, বুঝতে পারছেন? তারপরে এইটার অ্যাঙ্গেলটা কি আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে? আপনি চাইতেছেন, আমি বলছি এটা রেডিয়াল লিনিয়ার, কেন এইটা এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এইখান থেকে শুরু হয়েছে এখানে গিয়ে শেষ হয়েছে। আপনি এই অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারেন, এখান থেকে এটাকে ঘুরাই দিতে পারেন, এই যে ঘুরতেছে না, বুঝতে পারছেন? এইভাবে ঘুরাইতে পারেন। কিন্তু এইভাবে যদি আপনি রিজিউমি ডিজাইনে রাখেন, তাহলে কিন্তু এটা কোয়ালিটি স্ট্যান্ডার্ড না, ঠিক আছে? আমি বলছি এখানে দুইটা কালার অথবা পাশাপাশি দুইটা কালার, যেগুলোর সাথে একটা মিলে ওইরকম কালার নিতে পারে। সেক্ষেত্রে গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আমরা একটা জিনিস ইউজ করতে পারি, একটা কালারের লাইট ভার্সন এবং ডার্ক ভার্সন, বুঝতে পারছেন? কালার একটাই থাকবে, একটা লাইট ভার্সন থাকবে, একটা কি থাকবে ডার্ক ভার্সন। তাইলে আমাদের কালার মিক্সিংও হয়ে গেল আর ডিফারেন্ট কালারও পেয়ে গেলাম, বুঝতে পারছেন? সো আমরা এখানের মধ্যে এই এতগুলো কালার নিয়ে কাজ করবো না, আমরা একটাকে চেঞ্জ করে দিই, এটাকে চেঞ্জ করে দিই, এবং এখানের মধ্যে এই ভার্সনই থাক। যদি মনে করেন এটা একটু ডার্ক ভার্সন দিবেন, তাহলে এখান থেকে আমরা এইটার একটু ডার্ক ভার্সন এখান থেকে দেওয়া যায় না, যে আস্তে আস্তে লাইট হয়ে যেতেছে না? সো আমরা একটা ভার্সনের মধ্যে কয়েকটা দিতে পারি, ঠিক আছে? তারপরে আরেকটা কাজ করতে পারি, আমরা এটাকে রেডিয়াল দিয়ে দেখি অথবা লিনিয়ার দিয়ে দেখি কোনটা বেটার লুক আসে। রেডিয়াল দিয়ে দিলাম, এইটা বেটার লুক আসে না
লিনিয়ার এটা দেখি, এইটাই থাক, কারণ আমাদের লেখাটা ভিজিবল হইতেছে এই দিক দিয়ে, যেহেতু ব্যাকগ্রাউন্ডে একটু ডার্ক আছে। এইটা দিলাম। তারপরে আপনি যদি চান এখান থেকে পজিশনের কাজ কি, আপনার এই যে এইটার পজিশনটা চেঞ্জ হইতেছে, বুঝতে পারছেন? এই পজিশনগুলো চেঞ্জ করে দেখতে পারেন আপনারা এগুলা। এটা গেল। তারপর ট্রান্সপারেন্সি মানে কি, স্বচ্ছতা বলতে পারেন, অথবা বলতে পারেন যে গ্লাস টাইপের কোনো কিছু, ঠিক আছে, যে এইটার পিছনে যদি শেপ থাকে ওইটাও দেখা যাবে, এটাকে আমরা বলি ট্রান্সপারেন্সি। যদি আপনি কমায় দেন দেখবেন আস্তে আস্তে এটাকে হালকা হয়ে যেতেছে, পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ট্রান্সপারেন্সি। ব্রাইটনেস কি, এটার ব্রাইটনেসটা বাড়বে কমবে এইটা, তো এটা আমাদের ধরার প্রয়োজন নেই আপাতত, এতটুকুই রাখি আমরা। 50% ছিল এটা, -50 রেখে দিলাম। তারপরে আপাতত এইভাবেই থাক। তারপরে যদি লাইনে ওই রকম কাজ করতে পারে চান, তাহলে লাইনে গিয়েও সেম অপশনগুলো পাবেন না, লাইনে গিয়ে ওইটা কাজ করতে পারে। সো এটা আপাতত থাকে এরকম। তারপরে আমি চাচ্ছি এখানের মধ্যে কন্ট্যাক্ট ইনফো আছে, ইমেল অ্যাড্রেস আছে। এখন আরেকটা কাজ করতে পারি, এই যে অ্যাবাউট মি সেকশনটা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, আমরা এত বেশি না রেখে 3 লাইন বা 4 লাইনের মধ্যে রাখতে পারি। এগুলো ডিলিট করে দিই, কারণ এখানের মধ্যে দেখেন কন্টেন্ট কয়টা পেজে গেছে, 1 2 3টা। আমি চাচ্ছি কি এটাকে একটা পেজে নিয়ে আসতে হবে। সো আপনারা চাইলেও একটা পেজে নিয়ে আসতে পারবেন না যদি কন্টেন্টগুলো কমায় না রাখেন, বুঝতে পারছেন? কারণ আমি এখানের মধ্যে এগুলা এই 3টা পেজকে আমি নিছিলাম, আমি যা শুধু কি করছি, কপি করে পেস্ট করছি, তার যতটুকু জায়গা প্রয়োজন সে ততটুকু জায়গা নিয়ে নিছে, বুঝে গেছে? সো আপনাকে যে কোনোভাবেই হোক এটাকে একটা পেজে নিয়ে আসতে হবে। আমি যখন এখান থেকে এই কন্টেন্টগুলোকে আস্তে আস্তে রিমুভ করে দিচ্ছি, একটু খেয়াল করবেন, তখন কিন্তু অটোমেটিক পেজগুলা কমে যাবে। আমি গ্যাপগুলো কমাই দিই, এবং এখান থেকে কিছু এক্সপিরিয়েন্স অনেক বেশি লেখা আছে, আমি একটু কমাই দিলাম, তাহলে দেখেন তো একটা পেজ চলে গেল না? চলে গেল। এইভাবে আপনি যদি কন্টেন্টগুলো কমাই দেন তাহলে চলে আসবে একটা পেজে। এখন আপনি তারপরে যদি নতুন একটা পেজ ক্রিয়েট করবেন, ঠিক আছে, তাহলে কি করতে পারেন, দিয়ে দেন কন্ট্রোল এন্টার, তাহলে কি হইলো, নতুন একটা পেজ ক্রিয়েট হইলো। আবার আপনি যদি এটাকে ডিলিট করবেন, আপনি যা শুধু ব্যাক স্পেস দিয়ে দেন, তাহলে কি হয়ে গেল, কেটে গেল। অনেক সময় ব্যাক স্পেস দিলে নাও কাটতে পারে, তখন কন্ট্রোল দিয়ে ব্যাক স্পেস দিতে পারেন, বুঝতে পারছেন? তাইলে কেটে গেল। আচ্ছা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছেন তো? আচ্ছা, এখন এইটা হচ্ছে কি আমাদের হেডলাইন বলতে পারেন, যে আমাদের সাবজেক্ট এই জন স্মিথটা, এইটাকে আমি একটু বড় করে দিতে পারি। এবং অ্যাবাউট মি সেকশনটা আমরা একটা কাজ করতে পারি, একটু নতুন স্টাইল নিয়ে আসতে পারি। অ্যাবাউট মি সেকশনটা আমরা নিচে তার সম্পর্কে নিচে একটু লেখা যায় না? জি স্যার। না, ফন্টের ক্ষেত্রে এখন যে আমি এখানে ক্যালিব্রি আর এরিয়াল ইউজ করতেছি, ঠিক আছে, ফন্টের জন্য আমাদের পুরো একটা ক্লাস আছে টাইপোগ্রাফি নিয়ে, আমরা কোন ফন্ট ইউজ করতে পারবো, কোনটা ইউজ করতে পারবো না, কিভাবে ডাউনলোড করবেন, ঠিক আছে, ওইগুলো নিয়ে ক্লাস আছে। আপাতত এখানের মধ্যে আপনারা যেহেতু ফন্ট ডাউনলোড করেন নাই বা দেখানো হয় নাই, এখানের মধ্যে এরিয়াল, ক্যালিব্রি ওই দুইটা থেকে যে কোনো একটা ইউজ করেন, বুঝতে পারছেন? হ্যাঁ, এগুলো ডিফল্ট আছে সবার, এখানে এই দুইটা থাকবে, এই যে এখানে এরিয়াল, ক্যালিব্রি থাকবে, ঠিক আছে। আমার এখানে আরও অনেক ধরনের ফন্ট আছে যেগুলো আমরা ডাউনলোড করছি, কিন্তু আপনাদের এখানে নাই যেহেতু আপাতত এইগুলো ইউজ করবেন না। এবং এখানে কিছু বিষয় আছে, যেমন কিছু ফন্ট দেখবেন এই, আচ্ছা এই দুইটা ইউজ করেন, কারণ ফন্টের ক্ষেত্রে আরও কাজ আছে, এগুলো আমরা পরে দেখব। আচ্ছা, এখানের মধ্যে আমি চাইতেছি যেহেতু তার নামটা লিখছি, তার সম্পর্কে কিছু লেখা এইখানে নিয়ে আসি, বুঝতে পারছেন? সেক্ষেত্রে এই লেখাগুলোকে কী করতে পারি, আমরা এখানে নিয়ে আসতে পারি না? তাহলে আমার এখানে বডি টেক্সটে অনেকগুলো অংশ কমে গেল, ঠিক আছে, যেহেতু আমরা অনেক বড় একটা গ্যাপ পেজের মধ্যে নিতেছি, তাই না? সো এখানের মধ্যে আমাদের কিছু কন্টেন্ট নিয়ে আসতে হবে। সো আমি এটাকে কন্ট্রোল এক্স দিলাম, এবং অ্যাবাউট মি আর লিখলাম না, যেহেতু তার নামের নিচে একটা প্যারাগ্রাফ আছে, অবশ্যই তার সম্পর্কে কিছু লেখা আছে। সো এখানে অ্যাবাউট মি আলাদাভাবে লেখার প্রয়োজন আছে? আচ্ছা, এখন এখানে লিখতে হলে কি করতে হবে, আবার টেক্সট বক্স নিয়ে আসতে হবে, তাই না? সো আমরা এখানে চলে গেলাম আবার ইনসার্টে, তারপরে কোথায় যেতে হবে, শেপে, তারপর টেক্সট বক্স নেন, নেওয়ার পর এখানে ক্লিক করে ড্র্যাগ করেন। ক্লিক করে ড্র্যাগ করা মানে কি, ক্লিক ধরা অবস্থায় আপনি যে কোনো দিক দিয়ে নিয়ে যাবেন, ঠিক আছে। তারপরে এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে এখন আমি এটাকে একটু বড় করে দিতে পারি এতটুকু পর্যন্ত। এখন এটা আমরা এই সাইডে তো সমানই আছে, তাই না? তারপরে এখন ফিল কালারটা কি করতে পারি, চেঞ্জ করতে পারি। তাহলে আমরা এখান থেকে শেপ ফিলটাকে দিয়ে দিলাম নো ফিল, আর আউটলাইনটাকেও নো আউটলাইন। কালারটা কি দিবেন, হোয়াইট দিয়ে দেন, হোয়াইট হয়ে গেল, ঠিক আছে। সেক্ষেত্রে এখন এইভাবে রাখলে হবে, এটা কি করতে হবে, ডান দিকে কি, এটার নাম কি, অ্যালাইন, রাইট অ্যালাইন, ঠিক আছে, রাইট অ্যালাইন দিয়ে দেন। এখান থেকে সিলেক্ট করে এটাকে দিয়ে দিলাম
রাইট অ্যালাইন, তারপরে বক্সটা ধরে এটাকে ঠিকঠাক করে দেন। বুঝা গেছে? এইটা দিলাম। তারপরে যদি মনে করেন এই অংশটাকে আরেকটু ছোটো করবেন, করতে পারেন। একটু উপরে তুলে দিই। না এক সাইজে না, যেমন দেখেন এখানের মধ্যে আমরা কত সাইজ রাখছি একটু খেয়াল করেন, এখানে আছে কত 11, সেক্ষেত্রে আমরা প্যারাগ্রাফ টেক্সট সবগুলোতেই 11 রাখবো, ঠিক আছে। আবার আরেকটা বিষয় হচ্ছে গিয়ে একটা ডিজাইনে কয়েকটা জিনিস থাকে, একটা হচ্ছে হেডলাইন, আরেকটা হচ্ছে সাব হেডলাইন, আরেকটা হচ্ছে হিরো সেকশন, আরেকটা হচ্ছে গিয়ে বডি টেক্সট। বুঝতে পারছেন? এইটা হচ্ছে গিয়ে বডি টেক্সট, বুঝতে পারছেন? আবার ধরেন আপনি এক্সপিরিয়েন্স সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতেছেন, এটা হচ্ছে গিয়ে বডি টেক্সট। আর সাব হেডলাইন কোনগুলা? সাব হেডলাইন হচ্ছে গিয়ে যে ধরেন তার ইয়ে আছে এই অ্যাবাউট মি সেকশন, তারপরে এক্সপিরিয়েন্স, তারপরে এডুকেশন, এগুলোকে আমরা কি বলতে পারি রিজিউমের ক্ষেত্রে? সাব হেডলাইন। আবার হিরো সেকশন কোনগুলো? হিরো সেকশন হতে পারে তার স্কিল, সে কি কি জানে, ঠিক আছে, এগুলো কি হচ্ছে হিরো সেকশন। বুঝা গেছে? আবার হিরো সেকশন হতে পারে তার কন্ট্যাক্ট ইনফরমেশন। বুঝা গেছে? ওকে, আচ্ছা এটা গেল। আমার কাছে মনে হইতেছে এইটার মধ্যে একটু চেঞ্জ করা যায় কি না, থাক এটা আপাতত। তারপরে যদি আর একটু ডিফারেন্ট করতে চাই করা যায়। আমরা এটা কাজ করতে পারি, ইনসার্টে গেলাম, শেপে গেলাম, এখান থেকে একটা শেপ নিয়ে আমরা এদিক দিয়ে একটা শেপ নিয়ে নিতে পারি এবং এটা কালারটা চেঞ্জ করবো। তাহলে কোথা থেকে এই ফরম্যাটে যাবেন, শেপ থেকে এখানে একটা কালার দিয়ে দিলাম, এভাবে তো রাখা যায়। তারপর এটাকে সিলেক্ট করে একটু এতটুকু বেশি উইট হয়ে গেছে মনে হইতেছে, আমি কন্ট্রোল এটাকে একটু আর একটু কমাই দিই, অথবা এটাকে ডিলিট করেন। আমরা ইনসার্টে যাই, এখান থেকে শেপে যাই, এখানে একটা অপশন আছে কি লাইন, তাহলে এত বেশি উইড থাকবে না, একটু কম থাকবে। এবং শিফট ধরে যদি লাইনটা নেন তাহলে কি হবে, একেবারে সমানভাবে একটা লাইন গেল। এবং এখানের মধ্যে আর কোনো ফিল থাকবে না, আমাদের এখানে আউটলাইন দিতে হবে হোয়াইট। তাহলে এরকম রাখা যায়, তাই না? এরকম রেখে দিলাম। তারপরে যদি দেখি এখানের মধ্যে কি রাখতে পারি, আমরা ছবি রাখতে পারি, তাই না? ছবি রাখার জন্য আমাদেরকে অবশ্যই একটা শেপ নিয়ে আসতে হবে, অথবা ছবি আপনি নিয়ে আসবেন কিভাবে, এইটা একটা কোয়েশ্চন। এখন আমরা যদি যাই এখানের মধ্যে যে কোনো জিনিস অ্যাড, শেপ, ছবি, কেউ কিছু বলতেছেন? আচ্ছা শেপ, জি স্যার, শেপ ছবি যদি নিয়ে আসতে হয় তাহলে আমরা চলে যেতে পারি কোথায়, ইনসার্টে। তারপরে এখানে একটা অপশন আছে কি পিকচার, পিকচার থেকে আমরা একটা ছবি নিয়ে আসি, দেখি ছবি আসছে কিনা। আর না থাকলে আমরা নিয়ে আসবো ডাউনলোড করে এখানের মধ্যে। তেমন একটা ছবি আছে কিনা দেখি, একটা ভালো ছবি, এই জন্য আমরা ছবি ডাউনলোড করে দিই। ছবি ডাউনলোড করাও শিখে যান। এখানে লিখেন কর্পোরেট ইমেজ অথবা কর্পোরেট পার্সন। ইমেজ দিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে এটা ছবি নিয়ে আসি আপাতত, এবং এইটাকে আমি রাইট ক্লিক করে সেভ দিয়ে দিলাম, জেপিজি। এগুলো নিয়ে কথা হবে গুগল ক্রোম নিয়ে কথা হবে, ইন্টারনেট ক্লাস বাকি আছে এখন আপনাদের। এখন আপনি চাইলে এইটাকে ক্লিক করে ড্র্যাগ করে ছবিটা এখানে নিয়ে আসতে পারেন, বুঝতে পারছেন? আবার কন্ট্রোল জেড দিলাম, এখানে পিকচারে যান, আমরা যেখানে ডাউনলোড করছি এইটাকে একটু ওপেন করি, কোথায় এটা গেল, এই যে এইটা, ইনসার্টে যান, চলে আসলো না? চলে আসলো। আপনি চাইলে এটাকে যে কোনো জায়গায় নিতে পারতেছেন, এখন নেওয়া যাচ্ছে না, এটা আরেকটা সমস্যা না, সমস্যা। সেক্ষেত্রে এই যে এইভাবে নিয়ে যেতে পারতেছি না, এটার কারণ আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? এটা হতে পারে ছবির ক্ষেত্রে, হতে পারে কোনো শেপের ক্ষেত্রে, ঠিক আছে? সো দেখেন একটু খেয়াল করেন এখানের মধ্যে সবাই, যে দেখেন এখানের মধ্যে আমরা এই ছবি নিয়ে কাজ করতে গেলে আমাদের এখানের মধ্যে আরেকটা টুল চলে আসছে, এখানের মধ্যে পিকচার টুলের মধ্যে ফরম্যাট আরেকটা চলে আসছে না, শেপে গেলে শেপের ফরম্যাট আসতেছে, ছবিতে গেলে পিকচার টুলের জন্য একটা ফরম্যাট আসতেছে। সো এখানে গিয়ে যাওয়ার পর দেখেন এখানের মধ্যে একটা অপশন আছে পজিশন, দেখছেন? পজিশনে ক্লিক করেন, তাহলে দেখেন এখানের মধ্যে বর্তমানে কোন পজিশনে আছে। অথবা এখানে একটা অপশন আছে কি র্যাপ টেক্সট, এই র্যাপ টেক্সটে যান, যাওয়ার পর এখানে লেখা আছে কি ইন লাইন উইথ দ্য টেক্সট, সে এই একটা লাইনের মধ্যে আছে, একটা লাইনের মধ্যে টেক্সটটা আছে, এই অথবা সেই ছবিটা আছে। আমি এখান থেকে দিয়ে দিলাম, এখানের মধ্যে একটা আছে স্কয়ার। স্কয়ার কি, আমি যদি এই ছবিটা একটু ছোটো করি তাহলে বুঝতে পারবেন, আমি এটাকে ছোটো করে দিলাম, ছোটো করে। আমি এখন যে কোনো জায়গায় নিতে পারতেছি না, নিতে পারতেছি। এখানের মধ্যে অনেক ছোটো করে দিই ছবিটা, আমি আরও ছোটো করি,
এখন একটু খেয়াল করবেন, এটা ছোট করার কারণটা আমি বলতেছি। এখন যখন আমি এখানে নিতেছি দেখেন তো সে স্কোয়ার সাইজের চারিদিকে ছড়াই দিতেছে না লেখাগুলোকে। তারপরে এখানে দিয়ে দিলাম আমরা টাইট। টাইট দিলে কি হবে, তার ছবিটা যতটুকু আছে ততটুকু মতো। যেমন ধরেন আপনি একটা পিএনজি ইমেজ নিয়ে আসছেন, তার মাথা পর্যন্ত আছে, তাহলে লেখাগুলো তার মাথা পর্যন্ত আশেপাশে চলে আসবে। বুঝতে পারছেন? অনেক সময় দেখবেন ম্যাগাজিন ডিজাইনে দেখবেন তার আশেপাশে লেখাটা এমনভাবে লেখা হয়েছে মনে হইতেছে তার চারদিক দিয়ে ঘিরে আছে, এটাকে আমরা টাইট বলতেছি। তারপরে আবার আরেকটা আছে এখানের মধ্যে, এই থ্রু কি ঠিক উপর দিয়ে চলে যাবে, এই যে এই চারপাশ দিয়ে সে ছড়াই দিতেছে, এটা মানে যখন যেদিক দিয়ে ইচ্ছে সে এটাকে ছড়াই দিতেছে। তারপর এখানে আছে কি টপ অ্যান্ড বটম, মানে উপরে কিছু একটা লাইন থাকবে, নিচে লাইন থাকবে, কিন্তু আশেপাশে কোনো লাইন থাকবে না। তো তারপরে এখানে আছে কি বিহাইন্ড দ্য টেক্সট, মানে টেক্সটের নিচে চলে যাবে, ঠিক আছে? এটা সেই পরে সেম কাজ করতে পারেন। তারপরে কি আছে ইন ফ্রন্ট অফ টেক্সট। সো আমরা এটা কাজ করতে গেলে আপনি যে কোনো জায়গায় যদি নিতে চান, হয় আপনি বিহাইন্ড দ্য টেক্সট দেন অথবা ইন ফ্রন্ট অফ টেক্সট দেন, তাহলে আপনি যে কোনো জায়গায় কী করতে পারবেন, এটাকে মুভ করতে পারবেন। আর যদি আপনি এখান থেকে দিয়ে দেন ইন লাইন উইথ দ্য টেক্সট, তাহলে একটু খেয়াল করবেন এটা কোথায় গেছে। এখন এই যে একটু আমি যখন এটা ক্লিক করে ড্র্যাগ করতেছি দেখেন আমার কার্সরের সাথে ছবি আসতেছে না, কিন্তু একটা লাইন আসতেছে, তাই না? আমি এখানে দিয়ে দিলাম এ এবং এন এর মাঝখানে, তাহলে দেখেন এখানে এ এবং এন এর মাঝখানে ছবিটা চলে আসছে। বুঝতে পারছেন? সো আমরা এটা না দিয়ে আমরা কি দিতে পারি, বিহাইন্ড দ্য টেক্সট অথবা ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট দিয়ে আপনি এটাকে যে কোনো জায়গায় নিয়ে যান। এটাকে এখন বড় করে দেন, বড় করে দিয়ে এটাকে এখন আপনি নিয়ে যান। এখন ছবিটা নষ্ট হয়ে গেছে না? এই নষ্ট হওয়ার কারণ কি, একবার ছোটো করছিলাম তারপরে আবার বড় করছি, এই জন্য এরকম হইতেছে। সো আমরা এটাকে এখন এই যদি এটাকে এখানে রাখি এইভাবে, এটা ভালো দেখাবে? এটা যদি একটা শেপের ভিতরে নিয়ে আসতে পারতাম তাহলে ভালো হইতো না? তাহলে আমরা একটা কাজ করতে পারি, প্রথমে একটা শেপ নিয়ে নিই। তাহলে এখানে কোন ধরনের শেপ যায়, আমরা এখানে যদি আমরা একটা রাউন্ড শেপ দিই, ইলিপস অথবা এখানে বলতেছে ওভাল, এই ধরনের একটা শেপ নিয়ে নিলাম। এখন এটা হয়ে গেছে ডিম। তাহলে এইটাকে শেপ বানাবেন কেমনে? কন্ট্রোল শিফট, শিফট ধরতে হবে, শিফট ধরেন। বেশি বড় হয়ে গেছে তাই না? তাহলে একটু ছোটো করে দেন, শিফট ধরে ছোটো করবেন, ঠিক আছে? দেন আমি চাইতেছি এটার মধ্যে এখন ছবি নিয়ে আসবো। সো এটা ক্লিক করেন, যেহেতু এটার মধ্যে ছবি নিয়ে আসবেন, সো আমাদের এটার ফরম্যাটে যাওয়া লাগবে, ঠিক আছে? যাওয়ার পর এই যে ফরম্যাটে গেলাম, তারপর এখানে একটা অপশন আছে কি শেপ ফিল। আমরা এখানে শেপের ফিল না দিয়ে আমরা দিব কি পিকচার। সো পিকচারে গেলাম, যাওয়ার পর আপনি যেখানে ছবিটা রাখছেন এইখানে চলে যান, কারণ এই ছবি অথবা এই ছবি, এইটাই দিই, দেখি আরেকটা আছে এখানে ছবি এরকম দেখায়, এইটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন একটা ঝামেলা হয়েছে না? কি হয়েছে? এইটাকে আমরা আমাদের ভাষায় বলে ডিস্টোর্ট। কি বলি? ডিস্টোর্ট বলি। সো ডিস্টোর্ট হয়ে গেছে। সো এটাকে আমাদেরকে ফিক্স করতে হবে না? এখন আপনি ক্লায়েন্টকে যদি এভাবে একটা ছবি দিয়ে দেন তাহলে হবে? আচ্ছা, তাহলে আমরা এটাকে ঠিক করতে হবে। এটা ঠিক করার জন্য আবার এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন। এখন দেখবেন দুইটা ফরম্যাট আসছে, একটা হচ্ছে গিয়ে পিকচারের জন্য, আরেকটা হচ্ছে গিয়ে শেপের জন্য, কারণ এখানে পিকচার এবং শেপ দুইটাই আছে। বুঝতে পারছেন? আমরা ঠিক করব কি ছবি না শেপ? শেপ ঠিক করব, পিকচার ঠিক করব। সো আমরা চলে যাবো এখানে ফরম্যাট পিকচারে। দেন এখানে একটা অপশন আছে কি ক্রপ। ক্রপে গেলাম, যাওয়ার পর দেখেন এখানের মধ্যে আছে একটা আছে ফিল আর একটা আছে ফিট। আমি যখন ফিট দিচ্ছি তখন দেখেন সে তার ছবিটা যে কোনোভাবে হোক এই শেপের ভিতরে নিয়ে আসছে। কোনো জায়গায় যদি গ্যাপও থাকে তার কোনো সমস্যা নাই, তার কাজ হচ্ছে এটাকে ভিতরে নিয়ে আসা, ঠিক আছে? কিন্তু আমরা এটা দিলে হবে না, আমরা বলবো এখান থেকে ফিট না, এটাকে ফিল করে দাও। তাহলে এখানে দিয়ে দিলাম কি ফিল। সে যে কোনোভাবে হোক আগে ফিল করছে, তারপরে বাকি ছবিটা বাইরে নিয়ে গেছে। বুঝতে পারছেন? সো আমরা কোনটা রাখতে পারি? ফিলটা রাখার পর আপনি এখন ছবির পজিশনটা ঠিক করে দেন কোন জায়গায় রাখবেন। যদি মনে করেন এটাকে একটু বড় করবেন, ছবিটা সিলেক্ট করেন, সিলেক্ট করে এটা একটু বড় করে দেন শিফট ধরে, তাহলে রেশিও অনুযায়ী বড় হবে। দেন আপনি ছবিটা তারপরে কি করতে পারেন, আবার একটা ক্লিক করতে পারেন কোথায়, ক্রপে। তাহলে এটা কি হয়ে গেল? ক্রপ হয়ে গেল। এখন ঠিক আছে না? এখন ঠিক আছে। এখন আপনি আবার এটাতে ক্লিক করেন, হয়তোবা এই ফরম্যাটে গিয়ে দেখতে পারেন আপনি আউটলাইন হয়তোবা আছে, আপনি দিয়ে দিলেন কি নো আউটলাইন। আবার একটা কাজ করতে পারেন যে এখানের মধ্যে যেহেতু হোয়াইট আছে, আমরা এখানের মধ্যে একটা আউটলাইন দিতে পারি কি হোয়াইট আউটলাইন। তারপরে হোয়াইট আউটলাইনটাকে চাইতেছি আমি উইডটা একটু বাড়াবো, তাহলে এখান থেকে আমরা একটু বড় করে দিতে পারি, এতটুকু রাখা যায়। এবার রাখা যায় না? রাখা যায়, এটা দিয়ে দিলাম। তারপরে আবার এই শেপটাকে আপনি অনেক ধরনের স্টাইল করতে পারেন। কিভাবে? আমি এখান থেকে ফরম্যাট শেপে গেলাম, এখানে আছে কি শেপ এফেক্ট।
শেপ এফেক্টে যান, এখান থেকে দেখেন এই প্রিসেটে গিয়ে বিভিন্ন ধরনের এফেক্ট দিতে পারেন। এই যে এইটা দিলে হবে, এইরকম যদি ডিজাইন করেন তাহলে তো শেষ। ডিজাইন করবেন কিন্তু এমন ডিজাইন করবেন না যেটা দেখতে ভালো দেখায় না, ঠিক আছে? এখন আপনি আসছেন টাইমসে, যাতে আমরা এগুলা কেন করি, এফেক্ট কেন ইউজ করি, আগে এটা বলেন। সৌন্দর্যের জন্য না, যাতে মানুষ এইটা দেখে, এটার জন্য। উদ্দেশ্য কি সুন্দর দেখানো না মানুষ দেখানোর জন্য? মানুষ দেখানোর জন্য না, মানুষ দেখানোর জন্য। এখন আপনি টাইমসে আসছেন একটা ইয়েলো শার্ট, ইয়েলো গেঞ্জি অথবা ইয়েলো ক্যাপ, ইয়েলো প্যান্ট, ইয়েলো জুতা পরে আসছেন, ঠিক আছে? কেন পরে আসছেন? কারণ যাতে সবাই আপনাকে দেখে, দেখবে ঠিকই, কিন্তু দেখে কি ভালো বলবে? ভালো বলবে না। এই জন্য আমাদেরকে ডিজাইনের ক্ষেত্রে এগুলা চিন্তা করতে হবে। আমরা অনেকেই চিন্তা করি যে আমার কি কালার সেন্স আছে কিনা, আমি কি ভালো জিনিসটা চুজ করতে পারি কিনা। এইটা সবারই এই সেন্সটা আছে, আছে না? আপনি এই শপে গেলে ঠিকই আপনার জন্য বেস্ট একটা জিনিস চুজ করতেছেন, তাইলে ডিজাইনের ক্ষেত্রে কেন চুজ করতে পারবেন না? এইটাও আমাদেরকে ইয়ে করতে হবে, চুজ করতে হবে এবং বুঝতে হবে। যেমন এইটা কোনো ফুড ডিজাইন না, এটা কোনো ইভেন্টের ডিজাইনও না যে আমি এখানে ঝাঁকজমক কিছু করব, ঠিক আছে? এটা একটা প্রফেশনাল কাজে ইউজ করা হবে। সো আমাদেরকে এটা প্রফেশনালিজম মেনটেন করতে হবে এখানে, বুঝা গেছে? ওকে, সো এখানে কোনো ধরনের এফেক্ট ইউজ করা যাবে না, এখানে এফেক্ট ইউজ করা যাবে না, এবং এখান থেকে এফেক্ট ইউজ করার প্রয়োজন নাই। এর চেয়ে ভালো ভালো এফেক্ট আমরা ইলাস্ট্রেটর, ফটোশপে বানাইতে পারবো, ঠিক আছে? ওকে, এবং আমি বলছিও এটা কোনো ডিজাইন সফটওয়্যারও না। আচ্ছা, এটা গেল। এখন আমাদের উপরে এগুলোর কাজ মোটামুটি শেষ। আপনি চাইলে এটার পজিশনটা ঠিকঠাক করে দিতে পারেন। একটু উপরে তুলে দিলাম। তারপরে আমি চাইতেছি এখন কন্টেন্টগুলোকে দুইটা ভাগে ভাগ করে দিব, ঠিক আছে? এখন দুইটা ভাগে ভাগ করতে গেলে আমরা একটা কাজ করতে পারি, সবগুলোকে সিলেক্ট করে নিতে পারি এইভাবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন একটা কাজ করতে পারি, চলে গেলাম আমরা পেজ লেআউট। তারপর এখানে একটা অপশন আছে কি, কলাম। কলামের মধ্যে আমরা কয়টা কলাম রাখবো বলছি? দুইটা। তাহলে 2 কলাম দিয়ে দিলাম, তাহলে কি হয়ে গেল? দুইটা ভাগে ভাগ হয়ে গেল। এখন কিন্তু দুইটা ভাগে ভাগ হয়েছে, কিন্তু সমান 2 ভাগে ভাগ হয়েছে। কিন্তু আমি চাইতেছি কি, এই সাইডটা ছোট রাখবো, এই সাইডটা বড় রাখবো, কারণ এই সাইডে বেশি কন্টেন্ট থাকবে। সো আমরা একটা কাজ করতে পারি, আবার চলে গেলাম এখানে কলামে, তারপর এখানে চলে গেলাম কি, মোর কলাম। দেন এখানের মধ্যে দেখেন লেখা আছে যে ইকুয়াল কলাম উইডথ, মানে দুই সাইডেই সমান। আমরা ইকুয়াল রাখবো না, আমি এটা তুলে দিলাম। দেওয়ার পর এখন আপনি কতটুকু রাখবেন এখান থেকে দিয়ে দিতে পারেন। যেমন আপনি এখান থেকে উইডথটা কত দিবেন এইটা দিতে পারেন। এটা হচ্ছে ফার্স্ট কলাম, এটা হচ্ছে সেকেন্ড কলাম। তাহলে এখানের মধ্যে একটু খেয়াল করবেন এবং এই অংশটা একটু খেয়াল করবেন সবাই। যেমন দেখেন আমি এখন যখন বাড়াইতেছি, দেখেন তো বাড়তেছে না? কোন সাইড বাড়তেছে? বাম সাইডটা বাড়তেছে। আমার কাজ হচ্ছে কি ডান সাইডটা বাড়ানো। সো আমরা এটাকে একটু কমাই দিতে পারি, যতটুকু রাখার প্রয়োজন রাখেন, এতটুকু। এবং আরেকটা আছে এখানের মধ্যে স্পেসিং, দেখছেন? এই স্পেসিং কি, এই মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা কতটুকু রাখবেন এটা দিতে পারেন। সো স্পেসিং এটাই থাক, আমাদের আর কোনো কিছু লাগবে না। ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে এরকম আসলো। সো এবার এরকম রাখা যায় না? রাখা যায়। তারপরে মনে হইতেছে স্পেসিংটা একটু কম হয়ে গেছে, এরকম মনে হইতেছে না? সো এটা ঠিক করে নেওয়া যায় কীভাবে? আমরা একটা কাজ করতে পারি, এখানে লেখা বেশি, তাই না? তাহলে এক্সপিরিয়েন্সটা আমরা নিয়ে আসতে পারি কোথায়? এখানে। তাহলে একটা কাজ করেন, এই এক্সপিরিয়েন্সটা যেহেতু আমরা এখানে নিয়ে যাব, এক্সপিরিয়েন্স হিস্ট্রি থেকে যাবে, এখানে ক্লিক করেন এবং এটাকে এই লাইনে নিতে হলে আমাদেরকে এখন এন্টার দিয়ে নিতে হবে। এন্টার দিলে কি হবে, এখানের মধ্যে আরও কিছু প্যারাগ্রাফ ক্রিয়েট হয়ে যাবে। আমরা এন্টার দিয়ে নিব না, যেই অংশ থেকে আমি এটাকে আরেকটা কলামে নিয়ে যাব, ওই অংশ ঠিক আগে একটা সিলেকশন রাখবো। রাখার পর আবার চলে গেলাম, এখানে একটা অপশন আছে কি, ব্রেক। গিয়ে দিয়ে দিলাম আমরা এখান থেকে কি ব্রেক দিব, পেজ ব্রেক না কলাম ব্রেক? কলাম ব্রেক দিয়ে দিলাম, তাইলে এটা পরের লাইনে চলে গেল। বুঝা গেছে? তারপরে এখান থেকে আমরা আরও যে যে অপশনগুলো আছে এগুলো একটু নিচে নিয়ে আসি। যেমন ধরেন আমরা একটা কাজ করতে পারি, রেফারেন্সের অপশনটা কোথায় গেল আমাদের? এইটা রেফারেন্স, কিন্তু এটা রেফারেন্স তো আছে এখানে। এটাকে আমরা দিয়ে দিলাম কন্ট্রোল এক্স। কন্ট্রোল এক্স দিলে কি হয়, কাট হয়। দেন আমরা এখান থেকে একটা এন্টার প্যারাগ্রাফ দিয়ে দিলাম, এইখানে এটাকে পেস্ট করে দিলাম এবং এখানের মধ্যে আমরা এইটাকে ব্যাক স্পেস দিয়ে দিই। অথবা আমরা আগে এখান থেকে এগুলো নিয়ে আসি, রেফারেন্সগুলো নিয়ে আসি, ঠিক আছে? যেহেতু কলাম ব্রেক দিয়ে দিছি এখানে, দেখেন আমাদের এখানে কিন্তু কলাম ব্রেক দেয়া, ঠিক আছে? সো এখানে যাই পেস্ট করবেন কোথায় চলে যাবে, ওই লাইনে চলে যাবে না? সো আমরা এখানে যা যা নিয়ে আসার আগে এখানে নিয়ে আসবো। সো আমরা এখান থেকে কী নিয়ে আসতে পারি এটাকে চিন্তা করতে। কন্ট্যাক্ট ইনফরমেশন রাখতে পারেন উপরে, তারপরে আমাদের স্কিলটা রাখতে পারেন। সো আমরা এখানে লিখে দিলাম এন্টার দিয়ে স্কিল,
তারপরে এখানের মধ্যে আবার এক্সপিরিয়েন্স হিস্ট্রিটা আমরা পরের কলামে নিয়ে যাব। তারপরে এখানে আমরা নিয়ে আসতে পারি, আর কি নিয়ে আসতে পারে, ল্যাঙ্গুয়েজ। সো ল্যাঙ্গুয়েজটা লিখে দিলাম। দেওয়ার পর আমরা এখানের মধ্যে কী কী ল্যাঙ্গুয়েজ জানি এটা লিখে দিতে পারি। কী কী লিখতে পারেন? বাংলা, ইংলিশ, তারপরে কি চাইনিজ, হিন্দি, যা পারেন তা দিবেন, যা পারেন না তা দিবেন না, ঠিক আছে? আর পরে কিন্তু প্রবলেম হবে, কারণ আমরা অনেক সময় অনেক জায়গায় অনেক পজিশনে আমরা এই সিভিগুলো ইউজ করবো। সে হয়তো বা একটা ল্যাঙ্গুয়েজ দেখেও আপনাকে সিলেক্ট করে দিতে পারে, ঠিক আছে? এখন আপনি লিখে দিয়েছেন চাইনিজ, বুঝতে পারছেন? এখন চাইনিজ ভাষারও কিন্তু অনেক কাজ আছে না? আপনাকে হয়তো বা জাপানিজ, চাইনিজও আপনাদেরকে ক্লায়েন্ট হিসেবে অর্ডার দিতে পারে, ঠিক আছে? এগুলো কাজ করতে পারবেন, সমস্যা হবে না। আচ্ছা, এখানে তিনটাই রাখলাম আপাতত। তারপরে এক্সপিরিয়েন্স হিস্ট্রি, আবার আমি বলতেছি এখানে রেফারেন্সটা নিয়ে আসবো। সো আমরা এখান থেকে রেফারেন্সটা নিয়ে আসি। রেফারেন্সের জন্য এতটুকুই রাখি, কন্ট্রোল এক্স দিয়ে দিলাম এবং এইখানের মধ্যে এন্টার দিয়ে আমরা রেফারেন্সটাও এখানে বসাই দিলাম। রেফারেন্সটা এখানে চলে যাচ্ছে, এর কারণ হচ্ছে গিয়ে আবার কলাম ব্রেকটা বাদ দিতে হবে। হ্যাঁ, আমি একটা কাজ করি, এগুলাকে কলাম ব্রেকটা আমি এখন আপাতত 1 কলাম রাখি। দেন এখানে সিরিয়ালটা মেনটেন করে দিই, তাইলে আর এই ঝামেলাটা হবে না। যেমন ধরেন আমাদের প্রয়োজন হচ্ছে গিয়ে রেফারেন্সটা নিয়ে আসা। এখন রেফারেন্স কই গেল? এইটাকে কন্ট্রোল এক্স দিলাম এবং এখান থেকে আমরা আবার এটা চলে আসলো কেন? কলাম থেকে 1 কলাম রাখি এবং এখানে এন্টার দিলাম, এখানে পেজ দিলাম। এইগুলা আরেকটা ঝামেলা। আচ্ছা, এটা আমরা পরে ঠিক করতেছি। আপাতত এখন আর সমস্যা হবে না, রেফারেন্স লিখে দিতে পারবো। এখানে আমরা রেফারেন্সের মধ্যে কী কী থাকতে পারে? তার নেম, ঠিক আছে? তারপর কি থাকতে পারে? ডেজিগনেশন মানে বুঝেন তো? তারপরে আর কি থাকতে পারে? তার মেইল অ্যাড্রেস। তারপরে তার কি থাকতে পারে? তার নাম্বার। এতটুকু এনাফ, ঠিক আছে? আর কিছু না। তারপরে আমরা এখান থেকে এখানে এত বেশি গ্যাপ রাখার প্রয়োজন নাই। এখন সবগুলোকে ভাগ করে দেই। স্কিল আছে, ল্যাঙ্গুয়েজও আছে। ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা কী কী লিখছিলাম এগুলো চলে গেছে। প্রথমে রাখবেন ইংলিশ, ঠিক আছে? ইংলিশটা লাগবে প্রথমে, তারপরে আপনি সেকেন্ডারি যেটা পারেন এটা রাখেন। বাংলা, হিন্দি, উর্দুও রাখতে পারেন। মোটামুটি সিমিলার না? সিমিলার, এটা রাখতে পারেন। তারপরে আর কিছুর প্রয়োজন নাই, ঠিক আছে? জাস্ট ইংলিশ দিলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? তারপরে এখন সবগুলোকে সিলেক্ট করি এবং কলামগুলোকে ভাগ করে দিই, তাহলে এই ঝামেলাটা আসবে না আর। কলাম দিয়ে দিলাম, 2টা কলাম দেওয়ার পর এখান থেকে আমরা চাইতেছি এই কলামগুলোর গ্যাপগুলো কী করে দিব? ঠিকঠাক করে দিব। কোন জায়গাতে ঠিক করছিলাম বলেন তো? কলাম থেকে মোর কলাম, তারপরে এখান থেকে ইকুয়াল উইথটা কমায় দেন। তারপরে এখান থেকে আমরা এইটাতে একটু কমায় দিলাম, বেশি হয়ে গেছে, আর একটু নিয়ে নিই, ওকে দিয়ে দিই। তাহলে এরকম হয়ে গেল না? এখন আমরা এখান থেকে এগুলো ঠিক করতে পারি। এক্সপিরিয়েন্স হিস্ট্রি এইটা আমরা এখানে রাখবোই না, সো ব্রেকটা কলাম ব্রেক দিয়ে দিলাম। এক্সপিরিয়েন্স হিস্ট্রি এই দিকে চলে আসলো। তারপরে এখানে আমাদের কিছু লেখা চলে আসছে, এগুলো আমরা একটা লাইনে নিয়ে আসবো। এখন বিষয় হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে আমাদের সবচেয়ে ফোকাস পয়েন্ট, এইটা আর এইটা ছবিটা। তো ছবিটাকে আরেকটু বড় করে দিতে পারেন। আমি এটাকে শিফট ধরে আরেকটু বড় করে দিই এবং আপনি চাচ্ছেন এখানের মধ্যে আরও একটু স্টাইল দিবেন, তাইলে একটা কাজ করতে পারি আমরা। ইনসার্টে যান, তারপরে শেপে যান, যাওয়ার পর আরেকটা শেপ নিয়ে নেন। নেওয়ার পর যদি আমি এখানে এর মধ্যে একটা শেপ নেই, শেপটা এখন কোথায় আছে? লেখার উপরে আছে না? লেখার উপরে আছে। এখানে নিলেও এটা সবার উপরে আছে। এখানে একটা শেপ আছে। তারপরে আমি আবার গেলাম শেপে, যাওয়ার পর এখান থেকে আবার আরেকটা শেপ নিলাম। এখন এটার কালারটা দিয়ে দিলাম আরেকটা কালার। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন তো কোন শেপটা উপরে আছে আর কোনটা নিচে আছে, দেখা যাইতেছে না? যাইছে। এখন এরকম প্রয়োজন হতে পারে, এই শেপটাকে কী করবেন?
উপরে আনবেন। তাহলে এটা উপরে আনতে হলে দেখেন এখানে একটা অপশন আছে কি ব্রিং ফরওয়ার্ড, ব্রিং ব্যাকওয়ার্ড, দেখছেন? সো আমরা যদি ব্রিং ফরওয়ার্ড দিই তাহলে এইটা এক ধরেন এখানে 3-4টা শেপ আছে, সবার নিচেরটা যদি আপনি উপরে নিয়ে আসতে চান তাহলে এক ক্লিকে সবার উপরে চলে আসবে, অথবা ব্রিং ফরওয়ার্ডে একটা স্টেপ আসছে, আর ব্রিং টু ফ্রন্ট দিলে সবার উপরে চলে আসবে। যেমন এখানে শেপ আছে দুইটা, আমি আরেকটা নেই এখানের মধ্যে, তাইলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন। ইনসার্টে গেলাম, আরেকটা শেপ নিলাম এবং এইটার কালারটা একটু চেঞ্জ করে দেন। এখন চাইতেছেন এই শেপটাকে কি করবেন, এক স্টেপ উপরে আনবেন, তাইলে দিবেন এখান থেকে ব্রিং ফরওয়ার্ড, তাইলে কয় স্টেপ আসছে, এক স্টেপ। আর যদি মনে করেন এটাকে একেবারে উপরে নিয়ে আসবেন তাহলে এখান থেকে দিয়ে দেন কি ব্রিং ফ্রন্ট, তাইলে সবার উপরে চলে আসলো। বুঝতে পারছেন? এইটা করতে পারেন। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে কি আপনি সবার উপরে আনার পরেও হতে পারে এটা টেক্সটের উপরে আসবে না। কেন আসবে না? আমি এটাকে আবার সবার নিচে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর এইখানে যে টেক্সট র্যাপের অপশনটা দিয়ে দিলাম আমি এখানে বিহাইন্ড দ্য টেক্সট। এখন এটা কোথায় আছে, টেক্সটের নিচে আছে। এখন আপনি যতই এটাকে উপরে আনেন না কেন, ব্রিং টু ফ্রন্ট দেন না কেন, এটার উপরে আসবে না, কারণ এটা আগেই লেখা আছে কি দেয়া আছে বিহাইন্ড দ্য টেক্সট। সো আপনাকে আগে বিহাইন্ড দ্য টেক্সট থেকে এটাকে নিয়ে আসতে হবে কি ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট, তাইলে এটা উপরে আসবে। বুঝা গেছে? সো এই ধরনের ঝামেলা হতে পারে আপনাদের, তো এগুলো ঠিকঠাক করে নেবেন। আচ্ছা, আমি এখানের মধ্যে চাইতেছি আরেকটা শেপ নিয়ে আসবো। সো আমরা আরেকটা শেপ নিয়ে আসতে পারি। ইনসার্ট থেকে একটা শেপ নিলাম এবং এই শেপটা এখানে ইউজ করতে পারেন। শেপ ফিলটা আমরা যেটা কালার ইউজ করতেছি গ্রেডিয়েন্ট, এবং এটা যদি একটু নিচে নিতে চান তাহলে নিচে নিতে পারবেন না, এই এরকম রাখা যায় না এটাকে। কালার আমরা বর্ডারটা রাখি না, আউটলাইনটা নো আউটলাইন দিয়ে দিই, এটা একটা বেটার লুক আসতেছে, তাই না? আবার এই দিক দিয়ে নিয়ে আসতে পারেন, যে কোনো দিক দিয়ে আপনি শেপ এগুলো স্টাইল নির্ধারণ করতে পারেন। তারপরে এখানে মনে হচ্ছে একটা গ্যাপ আছে, তাই না? গ্যাপটা ঠিক করে দেন, এই যে গ্যাপ, এই গ্যাপগুলো রাখবেন না, গ্যাপগুলো ঠিক করে দিবেন। তারপরে এখানের মধ্যে যে এইটা হচ্ছে কি হেডলাইন পার্ট, কোনো সময় হেডলাইন পার্ট থেকে সাব হেডলাইন বড় হবে না। সো আমরা এটাকে বড় করব ঠিকই। কন্ট্যাক্ট ইনফো হচ্ছে কি আমাদের সাব হেডলাইন, স্কিল সাব হেডলাইন, ল্যাঙ্গুয়েজ কি সাব হেডলাইন। সো এগুলোকে আমরা বড় করব, কিন্তু প্রত্যেকটা সাব হেডলাইন আবার সেম সাইজের হবে এবং সেম স্টাইলেরও হবে, ঠিক আছে? তো যেমন ধরুন এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, আমি কন্ট্যাক্ট ইনফরমেশনটাকে সিলেক্ট করলাম এবং আমরা ইউজ করতেছি কি এরিয়াল, তাই না? সো এরিয়ালটা দিয়ে দিলাম এবং এটাকে একটু বোল্ড করে দিলাম। সাইজ এখনও আছে কত 11, আমরা এটাকে দিয়ে দিলাম 12 অথবা 13 দিতে পারি, অথবা এখান থেকে আমরা 14টা দিয়ে দিতে পারি, এতটুকু রাখা যায় কন্ট্যাক্ট ইনফরমেশন। এবং কন্ট্যাক্ট ইনফরমেশনের ক্ষেত্রে আমরা একটু স্টাইল নির্ধারণ করতে পারি কি এই ইনফরমেশনটাকে আমরা একটা কালার দিয়ে দিতে পারি, ধরেন এখান থেকে ব্লু যেহেতু আমরা ইউজ করতেছি এইটা দিতে পারি। আবার কন্ট্যাক্টের এইটাকে আমরা বোল্ড না করে এইভাবে রাখতে পারি, রাখা যায় না? এইটা রেখে দিলাম। এখন এই স্টাইলটা সবগুলোতে আমাদের কি হবে, রিপিট হবে, ঠিক আছে? তারপরে এখানে এই দুইটার মধ্যে কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে নাম্বার দিছি আমি, ঠিক আছে? এই নাম্বার দেওয়া হয়েছে, ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে। সো আপনি এখানের মধ্যে নাম্বারগুলো যে দিবেন, এই ক্ষেত্রে আমরা নাম্বারের জন্য একটা পজিশন ইউজ করতে পারি, এখানে দিয়ে দিলাম নাম্বার, অথবা এটা কাজ করতে পারেন আপনারা আপনাদের মতো করে যা শুধু একটা ডেমো টেক্সট দিয়ে দিতে পারেন। এবং এইগুলোর মধ্যে কি হয়ে গেছে, এটা অনেক বেশি গ্যাপ হয়ে গেছে না? সো গ্যাপগুলো কীভাবে ঠিক করছিলাম, এই দুইটার মধ্যে গ্যাপ কীভাবে ঠিক করবেন, এই যে স্পেস বিফোর এবং আফটার থেকে আপনি যান, এখান থেকে রিমুভ দিয়ে দেন। বুঝতে পারছেন? এইটা গেল। এখন এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন লেখা, তারপর এখানে লেখা আছে রেফারেন্স, তারপরে এক্সপিরিয়েন্স হিস্ট্রি। সো এইগুলোর স্টাইল কী হবে, এইটার মতো হবে। সো আমরা একটা কাজ করতে পারি, এই ইনফোটাকে সিলেক্ট করলাম এবং এখানে দিয়ে দিলাম কি ফরম্যাট পেইন্টার, তারপরে এখানে এটা ক্লিক করলাম, তাহলে এইটাও কি হয়ে গেছে, এইটার মতো হয়ে গেছে না? এইটার মতো হয়ে গেছে। তারপরে আবার এইটাকে সিলেক্ট করা অবস্থায় ফরম্যাট পেইন্টারে গেলাম, তারপরে এটার মতো আরেকটা কোনটা হবে, ল্যাঙ্গুয়েজ, এখানে ক্লিক করলাম, তাইলে এইটাও হয়ে গেল এরকম। আবার এখানে ক্লিক থাকা অবস্থায় ল্যাঙ্গুয়েজে এই ফরম্যাট পেইন্টারে গেলাম, আর এটা কোনটা হবে, রেফারেন্স, তারপরে ফরম্যাট পেইন্টার আবার যান, এক্সপিরিয়েন্স হিস্ট্রি। সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স হিস্ট্রি এখানে যেহেতু 2 লাইন আছে, আমরা 2 লাইনের এটা স্টাইল করছিলাম না? সো আমরা একটা কাজ করতে পারি, আমরা এইটা সিলেক্ট করলাম, এখান থেকে হিস্ট্রিটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফরম্যাট পেইন্টার এটা না, এটাকে সিলেক্ট করি এবং এইটা এইখানে ক্লিক করলাম এবং এটা ক্লিক করে এখানে সিলেক্ট করলাম। বুঝা গেছে? তো এটাকে চলে গেল। তারপরে আবার আরেকটা সেম স্টাইলে কোনটা হবে, এই সবগুলোকে সিলেক্ট করেন, পুরো স্টাইলটাই আমাদের এক্সপিরিয়েন্স হিস্ট্রির মতো দেখি। আমাদের আরেকটা কি আছে, এডুকেশন হিস্ট্রি, তাই না?
এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশন এটা দিয়ে দিন এটার মতো। সো আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করি, পুরোটা ফরম্যাট হবে না যেহেতু এখানে ভার্সন 2টা আছে। এটা সিলেক্ট করেন এবং কোয়ালিফিকেশনের মধ্যে এটা ইউজ করেন, তারপরে এক্সপিরিয়েন্সে সিলেক্ট করেন এবং এডুকেশনের মধ্যে এটা ইউজ করেন। বুঝা গেছে? তারপরে এত বেশি আমাদের এক্সপিরিয়েন্সের জন্য এত বেশি এটা লেখার প্রয়োজন নয়, আর একটু কমায় দিই তাইলে কি হবে আমাদের এখানে জায়গাটা হয়ে যাবে। সো এখান থেকে এতটুকু রাখলাম, এই যে এডুকেশনটা চলে আসলো। এখন আরেকটা জিনিস দেখেন এই দিক দিয়ে আমরা সমান রাখছি, তাই না? তাহলে এই দিক দিয়ে সমান রাখলে একটু বেটার লুক আসতো না? তো আমরা কাজ করতে পারি, সবগুলাকে সিলেক্ট করেন, এইগুলা সিলেক্ট করে আমরা এখান থেকে দিয়ে দিতে পারি একটা অপশন আছে কি জাস্টিফাই। জাস্টিফাই দিয়ে দিলে কী হবে লাস্ট লাইনটা সমান হয়ে গেল। বুঝা গেছে? সো এইটা আমরা ইউজ করলাম। তারপরে দেখেন এখানে আমাদের এই স্কিলগুলো হচ্ছে কি আমাদের একটা হিরো সেকশন, ঠিক আছে? সো হিরো সেকশনটাকে আমরা বিভিন্নভাবে উপস্থাপন করতে পারি। সেটা হতে পারে যে বুলেট পয়েন্ট দিয়ে, হতে পারে নাম্বার দিয়ে। আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আমাদের দেখেন এখানে অপশন আছে কি বুলেটস দিয়ে দিলাম, তাহলে বুলেট পয়েন্ট দিয়ে এগুলা উপস্থাপন করতেছে। আপনি যে এসেছেন বুলেটের পজিশনটা এইখানে নিয়ে আসবেন, ঠিক আছে? তাহলে এটা ক্যাচ করেন, এখানে সবগুলো সিলেক্ট করেন। তারপরে এখানে একটা অপশন আছে ইন্ডেন্ট, দেখছেন লেফট ইন্ডেন্ট রাইট ইন্ডেন্ট। আমি যদি লেফট ইন্ডেন্ট দিয়ে দিই লেফট সাইডে চলে গেল, রাইট ইন্ডেন্ট দেন তাহলে রাইট সাইডে চলে যাবে, আরেকটা দেন আরও চলে যাবে। সো আমরা এখান থেকে এটাকে লেফট ইন্ডেন্টেই ইউজ করতে পারি। আবার যেহেতু এগুলো আমাদের একটা এই এমফাসাইজ করার বা কন্ট্রাস্ট করার বিষয়, সো আমরা এটাকে দিতে পারি কি একটু বোল্ড। বুঝতে পারছেন? ফন্ট সাইজ বড় করার প্রয়োজন নাই, আবার এটার সাথে এটা কনফ্লিক্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? আমরা যা শুধু বোল্ড করে দিলাম, এটা করা যায়। তারপরে এখানে আছে কি ল্যাঙ্গুয়েজ, তারপরে দেখা যাচ্ছে এখানে কন্ট্যাক্ট ইনফো থেকে এখানের মধ্যে একটু একটা গ্যাপ আছে, এটা রাখা যায়। আবার না রেখেও আপনি দেখতে পারেন কীরকম দেখায়, এটা এক্সপেরিয়েন্স করে দেখতে হবে কোনটা ভালো দেখাইতেছে। এইটা ভালো দেখাইতেছে, আইকন ব্যবহার করতে পারেন, কিন্তু আপাতত আইকন স্কিপ করেন, ঠিক আছে? কারণ আমরা আমাদের নিজস্ব আইকন ইউজ করবো ডিজাইনে, ঠিক আছে? আর কারো আইকন আমরা ইউজ করবো না, নিজস্ব আইকন আমরা ইউজ করতে পারি, অথবা আইকনের ক্ষেত্রে আমরা ভেক্টর ইউজ করবো, এগুলা পরে ইউজ করবেন। এখন থাক, এখানের মধ্যে যদি দেখি আমি স্পেসগুলো কমাইয়া কোনটা ভালো দেখায় দেখি, আগেরটাই ভালো ছিল, এইটাই থাক, এরকমই রাখা যায়। কিন্তু এখানের মধ্যে এইটাও কি আমাদের একটা হিরো সেকশন না? সো এইটাও আমরা এটার মতো রাখতে পারি না? সেক্ষেত্রে আমাদের এখানে বুলেট দেওয়ার প্রয়োজন নয়, ফরম্যাট প্রিন্টার দেন এবং সবগুলোকে এইভাবে সিলেক্ট করে দেন, তাহলে এইগুলো কি হয়ে গেল এটার মতো হয়ে গেল। বুঝা গেছে? ইজি না? ইজি। সো আমরা এটা গেল। তারপর রেফারেন্সের ক্ষেত্রে আমরা যা শুধু এখানে নাম ডেজিগনেশন বলবে, এখানের মধ্যে আমাদের ফোকাস করার তেমন কিছু নাই। সো আমরা এখান থেকে রিমুভ করে দিলাম এবং এখানে যার নাম বসবে তাদের নামগুলো ডেজিগনেশনগুলো বসবে, ঠিক আছে? এখানে তেমন কিছু নাই আর। এখন বাকি আছে কি এই দিক দিয়ে। সো এখানের মধ্যে আমাদের এক্সপিরিয়েন্স 1 লেখা আছে, এক্সপিরিয়েন্স 2 লেখা আছে, এরকম লেখা আছে। সো আপনারা আপনাদের মতো করে এক্সপিরিয়েন্স দিবেন। সো আমরা এক্সপিরিয়েন্স 1-এ কি এইটা একটা দিলাম, যা শুধু জি স্যার। আপনারা যখন ডিজাইন করবেন তখন আপনার ছেলেরা কী করবেন, আপনারা নিজস্ব ছবি ইউজ করবেন। মনে করেন আপনি একটা চাকরিতে অ্যাপ্লাই করবেন, এই জন্য রিজিউমি ডিজাইন করতেছেন, কিন্তু এইখানের মধ্যে দেখেন কিছু ট্যাক্স লেখা আছে। কি লেখা আছে এখানে? লরেম ইপসম ইজ, এই যে এইগুলা, এখানের মধ্যে এগুলোর লেখার কোনো মানে নাই, ঠিক আছে? আপনি পরেও এটা কোনো মানে পাবেন না। সো এই লেখাগুলো কই থেকে নিয়ে আসবেন? গুগলে যান, এখানে যা শুধু লিখেন কি লরেম ইপসাম, লিখে একটা এন্টার দেন এবং এখানে দেখেন লরেম ইপসামের একটা সাইট চলে আসবে প্রথমেই। এবং এখানের মধ্যে আপনারা দিয়ে দিবেন একটা অপশন আছে কি ইংলিশ, দেখছেন? ইংলিশ দিয়ে এখানে অনেক প্যারাগ্রাফ আছে। আপনি আপনার এখান থেকে যে কোনো লেখা নিয়ে আসেন, এটা কোনো কপিরাইট ইস্যু আসবে না। এবং আবার বাসায় গিয়ে এগুলো পড়তে শুরু করে দিবেন না। এই পরে এখানে এই লেখাগুলোর কোনো মানে নাই, ঠিক আছে? এখানে মনে করেন আজগুবি লেখা আছে এখানে, ঠিক আছে? সো আপনি এখান থেকে লেখাগুলো নিয়ে আসেন, লেখা নিয়ে আপনি আপনার এক্সপিরিয়েন্স যদি না থাকে তাহলে এইগুলা অ্যাজ এ এক্সপিরিয়েন্স হিসেবে একটা ডেমো টেক্সট হিসেবে ইউজ করতে পারেন, ঠিক আছে? ওকে। তারপরে আর যদি নাম, নিজস্ব নাম দিবেন, অবশ্যই আপনার নাম দিয়ে ডিজাইন করবেন এবং এখানের মধ্যে আপনার এই যে কি যে স্কিলগুলো আছে এইগুলো ইউজ করবেন। এবং এখানের মধ্যে এডুকেশনের ক্ষেত্রে আপনারা যে এডুকেশন কোয়ালিফিকেশন আছে এটা দিতে পারেন, সাথে টাইম সাইটিও ইউজ করতে পারেন, ঠিক আছে? গ্রাফিক ডিজাইনার হিসেবে যে টাইম সাইটিতে শিখতেছেন অথবা শিখবেন, এইটা ইউজ করতে পারেন। তারপরে এখানে আমাদের নেম অফ ইনস্টিটিউট, এইটা একটা হাইলাইটেড বিষয় না? এটা একটা হাইলাইটেড বিষয়। তারপরে এখানের মধ্যে একটু বেশি গ্যাপ মনে হইতেছে না? যেহেতু এটার সাথে একটা গ্যাপ সমান সমান আছে, এগুলার গ্যাপ সমান সমান আছে সবগুলার, কিন্তু এটার সাথে এটা গ্যাপ সমান আছে না। তাহলে আমরা একটা এন্টার কমায় দেখি, একটু বেশি কম হয়ে গেছে, তাই না?
অথবা এরকমও রাখা যায়, আর এই দুইটার মধ্যে আমরা একটা গ্যাপ রাখতে পারি, এটাও করা যায়। নেম অফ ইনস্টিটিউট আমরা এইভাবে রেখে দিলাম, কোন ইনস্টিটিউটে শেষ হয়ে করছে, অথবা গ্যাপ রাখলেও রাখতে পারেন, দেখেন কোনটা বেটার লুক আসে। এখন দিয়ে দিব অ্যাড, দেওয়ার পর বেশি মনে হইতেছে, সো আমরা প্রয়োজন নাই গ্যাপ দেওয়ার, এটাই থাক। রিমুভ দিয়ে দিলাম, এবং এইটাকে আমরা একটু বোল্ড করে দিতে পারি, যেহেতু ইনস্টিটিউটের নাম থাকবে এখানে, দুইটাকে আমরা একটু বোল্ড করে দিতে পারি, এবং এইগুলা থাকবে নর্মাল। এখানের মধ্যে আমরা ইউজ করতেছি ক্যালিব্রি, আর উপরে কি ইউজ করছিলাম আমরা দেখি, ক্যালিব্রি আছে, সো আমরা ক্যালিব্রি এটাই থাক। তারপরে আরেকটা আছে নেম অফ ইনস্টিটিউট, দেখেন তো নেম অফ ইনস্টিটিউট আমি বোল্ড করছি না, তাহলে এটাকে বোল্ড করা লাগবে না, বোল্ড করা লাগবে। সো এই দুইটার মধ্যে কোনো গ্যাপ রাখি নাই আমরা, সো আমরা এই দুইটাকে আমরা গ্যাপগুলো কমাই দিই, রিমুভ স্পেস দিয়ে দিলাম, এবং এই দুইটাকে কি করে দিলাম, বোল্ড করে দিলাম, এইটা হইল। তারপরে যদি দেখি এইখানের মধ্যে গ্যাপটা কেন এত বেশি মনে হইতেছে, এইটাই থাক, এক্সপিরিয়েন্স হিস্ট্রিটা এরকম থাক। আবার চাইলে একটা কাজ করা যায়, এই যে এখানের মধ্যে একটা এরকম আসতে পারে, এগুলো কোনো প্রবলেম না, যদি দেখেন রেড লাইন আসতেছে তাইলে বুঝতে হবে স্পেলিং মিস্টেক আছে, ঠিক আছে। আবার একটা কাজ করেন, এগুলাকে আমি এখানের মধ্যে দিয়ে দিলাম, বটম বর্ডার দিয়ে দিই, এরকম রাখা যায় না, এটা দিতে পারেন, স্কিলের ক্ষেত্রেও দিতে পারেন। টপ বর্ডার হয়ে গেছে, এটা হবে বটম বর্ডার। হ্যাঁ, এটা ইউজ করা যায়, এইখানে ক্ষেত্রে ইউজ করি নাই কেন, আবার এগুলা চেঞ্জ হয়ে যেতে পারে। আচ্ছা, এটা গেল। তারপরে যদি দেখি এখানের মধ্যেও সেম কাজটা আমরা করে নেই, এই দুইটাকে সিলেক্ট করেন, এবং ফরম্যাট প্রিন্টার থেকে এই দুইটাকে সিলেক্ট করেন। তারপরে এখানের মধ্যে এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য আমরা ইনস্টিটিউটের নামটা বোল্ড করছি, এখানের মধ্যে এটার নামটাও কি করে দিই, এইটাকে বড় করে দিই, ইয়ার অফ গ্রাজুয়েশন থাক। তারপরে এইগুলোর মধ্যে গ্যাপগুলো একটু কমায় দেন, আপনি আপনার মতো করে এগুলোকে অ্যারেঞ্জ করতে হবে, আপনি আপনার মতো করে অ্যারেঞ্জ করবেন। এই তো মোটামুটি আমাদের ডিজাইন হয়ে গেছে না, হয়ে গেছে। তারপরে যদি মনে করেন আপনার কন্টেন্ট যদি বেশি হয়, তাইলে আরও বেশি কন্টেন্ট আসবে এখানে, ঠিক আছে। তারপরে এখানে আপনারা এটাকে ঠিকঠাক করে নেন। তারপরে একটা কাজ করতে পারি, এদিক দিয়ে অনেকটা গ্যাপ চলে আসতেছে, তাই না। তাহলে গ্যাপটা ফিল আপের জন্য আমরা একটা কাজ করতে পারি, এইটাকে কন্ট্রোল ধরলে কি হয়, কপি হয়, কন্ট্রোল ধরে আমি এটাকে নিচে নিয়ে আসলাম, বুঝতে পারছেন? জি স্যার, না স্যার, আমি সেই শেপটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে কন্ট্রোল ধরে আমি নিয়ে আসছি, শিফট ধরে নিয়ে আসলে এক লাইনে চলে আসবে, ঠিক আছে। এটা এটা তেমন একটা প্রবলেম না, এটা হতে পারে যে আপনার এখানে মধ্যে স্পেস নাই, এই জন্য দেখাইতেছে, ঠিক আছে। এইটা রেড থাকলেও আপনার যখন এখান থেকে ফাইলে যাবেন, তারপরে আপনি প্রিন্টে যান, যাওয়ার পর এখানের মধ্যে কোনো রেড সাইন বা কোনো ধরনের এরর দেখাবে না, ঠিক আছে। বুঝতে পারছেন? তাহলে ডিজাইন মোটামুটি হয়ে গেল না। আপনি যদি এই সেকশনটা আরেকটু নিচে নিয়ে আসতেন প্রথম থেকে, অথবা আপনার এই লেখাগুলো যদি আরেকটু বেড়ে যাইতো, তাহলে কি হইতো, আরেকটু বেটার লুক আসতো। তারপরে যদি চান আপনি এইখানের মধ্যে একটা বর্ডার দিতে পারবেন না, কীভাবে বর্ডার দিতে পারেন? জি স্যার, ইনসার্ট লাইন, এত মানে ইনসার্টে যাওয়ার প্রয়োজন নাই, পেজ লেআউটে যান, কলামসে যান, যাওয়ার পর মোর কলামসে যান, তারপর এখানে দিয়ে দিন কি লাইন বিটুইন, ওকে দিয়ে দেন, তাহলে এটার মাঝখানে কি চলে আসলো, একটা বর্ডার চলে আসলো, বুঝতে পারছেন? এইটা গেল। তারপরে যদি চান এখান থেকে আমি লাইন বর্ডার রাখবো না, আপনি আরেকটা কাজ করতে পারেন, চলে যান এখান থেকে ইনসার্টে, চলে যান শেপে, একটা শেপ দিয়ে দেন, এখান থেকে একটা শেপ আমরা নিয়ে নিই, এবং শেপ ফিলের মধ্যে আমরা ফিল দিয়ে দিলাম, এবং এখানের মধ্যে যেহেতু আমরা একটা কালার ইউজ করছি, এই কালার থেকে একটু হালকা একটা কালার ইউজ করলাম, এবং এইটাকে আমরা কোথায় নিয়ে যাব, নিচে নিয়ে যাব, তাহলে ব্রিং টু সেন্ড টু ব্যাক, তারপরে আবার দিতে হবে কি বিহাইন্ড দ্য টেক্সট, এরকম তো রাখা যায় না। তাহলে আমাদের রিজিউমি মোটামুটি রেডি, তাই না? তাহলে আপনারা ডিজাইন করতে পারবেন না? কয়টা করতে পারবেন? দুইটা মাত্র করবেন? আমি হোমওয়ার্ক দিয়েছিলাম দুইটা, তাই তো ভুল করে ফেলছি আগেই।
আচ্ছা এটাকে সেভ করবেন কিভাবে? কন্ট্রোল এস। দেখেন এখানে একটা ভুল হয়েছে কি, আমি প্রথমে সেভ দেই নাই, ঠিক আছে? আপনারা সেভ দিবেন প্রথমেই। যখন ডকুমেন্টটা একেবারে ক্রিয়েট করে আমাদের মার্জিন টার্জিন নেওয়া শেষ হয়ে যাবে, ডকুমেন্ট আমাদের মানে লেখা শুরু করার আগে আপনি প্রথমে একটা সেভ দিয়ে দিবেন, তাইলে পরে আপনি যতবার কন্ট্রোল এস দিবেন ততবার ওইটার মধ্যে কি হবে? সেভ হবে, ঠিক আছে? সো কাজ করার সময় এটা মনে রাখতে হবে, আপনাকে অবশ্যই এটাকে সেভ দিতে হবে। তো আমরা আমাদের ফোল্ডার এটা রেখে দিই। রিজুমি ডিজাইন লিখে আমি এখানে কপি করছি কি, এটা কি ফাইল ইউজ করছি, সেভ করছি আমি ওয়ার্ড ফাইল, এবং ওয়ার্ড ফাইলের এক্সটেনশন হচ্ছে কি ডক এক্স। আমি যদি এখানে দেখাই আপনাদেরকে, এই যে এখানে কি আছে ডক এক্স। সো এইটা হচ্ছে কি আমাদের সোর্স ফাইল। কি ফাইল? সোর্স ফাইল। সোর্স ফাইল কেন বলতেছি, মানে এইটাকে ক্লিক করে ওপেন করে আবার এটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। এই জন্য যে কোনো ফাইলের মেইন যে ফাইলটা আছে, যেটাকে আবার আমরা চেঞ্জ করতে পারবো, এডিট করতে পারবো, এটাকে আমরা কি বলি? সোর্স ফাইল। সোর্স ফাইল। সেক্ষেত্রে এই ইয়ে থেকে ওয়ার্ডের ক্ষেত্রে এটা ডক এক্স এক্সটেনশন। এই ডক এক্স হচ্ছে জাস্ট একটা এক্সটেনশন। ইলাস্ট্রেটরের সোর্স ফাইলের নাম হয়ে যাবে এআই, ফটোশপে হয়ে যাবে কি পিএসডি, ঠিক আছে? আবার ইনডিজাইনে হয়ে যাবে কি আইএনডিডি, এরকম। আবার এক্সেলে হয়ে যাবে এক্সএলএসএক্স। বুঝতে পারছেন? এইভাবে ফরম্যাটগুলো চেঞ্জ হবে, কিন্তু এগুলোর নাম হচ্ছে কি সোর্স ফাইল। বুঝতে পারছেন? কিন্তু সবাই কিন্তু সোর্স ফাইল দেয় না। যেমন ধরেন আপনাকে সেভ রাখতে হবে সোর্স ফাইল, কিন্তু আমরা ক্লায়েন্টকে দিব কি? ক্লায়েন্টকে দিব পিডিএফ। এখান থেকে যান, তারপর এখানে একটা অপশন আছে সেভ অ্যাজ, অথবা সেভে গিয়েও আপনি এটা তো এটার উপর সেভ হইলো, আর সেভে দিলে কি হবে, আবার নতুন করে আপনি আবার সেভ করতে পারেন। যেমন ধরেন এখানে আপনি নতুন কিছু এডিট করছেন, ঠিক আছে? এডিট করার পর এখন যদি সেভ দেন, তাহলে কি হবে, আগে যেটা সেভ করছিলেন ওইটার উপরে সেভ হয়ে যাবে। কিন্তু আপনি চাচ্ছেন যেটা নতুন করে বানাইছেন বা এডিট করছেন এটাকে আলাদাভাবে সেভ করতে, তাহলে কি করতে পারেন? সেভ এজ দিয়ে দিতে পারেন, এবং এখান থেকে ব্রাউজে গিয়ে আবার নতুন করে একটা নাম দিতে হবে। যদি এই নামে সেভ করেন তাহলে এটার উপর আবার ওভাররাইট হয়ে যাবে, ঠিক আছে? এইটা গেল। তারপর এখন সেভ এজে আসার পর আপনারা কি করবেন? পিডিএফ সেভ করতে হলে এখান থেকে অপশন আছে পিডিএফ, এটা একটু খুঁজে নেন। এই যে পিডিএফ দেওয়ার পর এখানে কোনো কিছু চেঞ্জের প্রয়োজন নাই, দিয়ে দেন কি সেভ, তাহলে আমাদের পিডিএফটা রেডি হয়ে গেল। বুঝতে পারছেন? সো এই পিডিএফটা আপনারা সবাই হোমওয়ার্ক হিসেবে 2টা সাবমিট করবেন, ঠিক আছে? এখন আমি এখানে মধ্যে যে স্টাইলের ডিজাইন করছি, সবাই কি এই স্টাইলে ডিজাইন করবেন? একটু ব্যতিক্রম। ব্যতিক্রম ধর্মী ডিজাইন কোথায় পাবেন? আপনি রিজিউমি ডিজাইনগুলো একটু দেখেন, দেখে আপনার মতো করে একটা লেআউট মাথায় চিন্তা করেন। মাথায় চিন্তা করতে পারেন, অথবা আপনি ছবি কোন দিক দিয়ে রাখবেন, লেখাগুলো কোন দিক দিয়ে রাখবেন, ওই লেআউটটা বা কম্পোজিশনটা আপনার নোটবুক অথবা একটা খাতার মধ্যে একটু যা শুধু আর্ট করে নিতে পারেন, ঠিক আছে? তাহলে আপনার ওয়ার্ডে সেভ করতে সেন্ড করার প্রয়োজন নেই, আপনাকে সেন্ড করতে হবে কি পিডিএফ। সো আমি পিডিএফ এইটা আমি সেন্ড করে দিই, তাই বুঝতে পারবেন। যেমন এখানের মধ্যে একটা অপশন আছে ফটো অ্যান্ড ভিডিও, তারপরে এখানে গেলাম আমি অ্যাড ফটোস, তারপরে আমরা যেখানে কাজটা করছি এখানে চলে যাই। দেন আপনি যদি এই যে এখানের মধ্যে আসতেছে না কোনো কিছু, সো আমি এখানে দিয়ে দিলাম কি অল ফাইলস, তাইলে এখানে আসতেছে না, আমি দিয়ে দিব কি এইটা। সো ওপেন দিয়ে দেন, একটু ওয়েট করতে হবে, আসবে না নাকি? বদুয়া দিয়ে দিছে। আচ্ছা তাইলে একটা কাজ করি, এখান থেকে আসে না, তাহলে এখানে আরেকটা অপশন আছে না ফাইল, এখানে কি আছে আপলোড ফাইল, আসে না কেমনে দেখি। এখানে ওপেন দিলাম, এখনো আসে নাই, চলে আসছে না? চলে আসছে, পোস্ট দিয়ে দেন, হয়ে গেল। তাহলে এখন দিতে পারবেন তো? কেউ বলবেন না তো স্যার আমি পারি নাই দিতে, এরকম হবে না তো? যে স্যার হোমওয়ার্ক করছি কিন্তু দিতে পারি না, এরকম হবে? এটা দেখাইলাম, মাত্র দেখাইলাম। এই যে ডিজাইন করার আগে সেভ করতে হবে, ঠিক আছে? যখন আপনি ডকুমেন্ট, এই যে আমরা প্রথম পেজ লেআউট থেকে কি সাইজ নির্ধারণ করছি না, তারপরে দিছিলাম কি মার্জিন দিছি না, দেওয়ার পরই সাথে সাথে একটা সেভ দিয়ে দিবেন। দেওয়ার পর দিলে কি হবে, ধরেন আপনি কাজ করার মাঝখানে হঠাৎ কারেন্ট চলে গেল, তাহলে কি হবে, যা কাজ করছিলেন তা অন্তত খুঁজে পাবেন। কিন্তু একটা কাজ করতে হবে, মাঝে মাঝে কন্ট্রোল এস দিতে হবে, ঠিক আছে? কন্ট্রোল এস দিতে কি 10 সেকেন্ড লাগে? 1 সেকেন্ডও লাগে না, ঠিক আছে? সো কন্ট্রোল এস দেওয়ার অভ্যাসটা রাখতে হবে।
এবং আপনারা ডিজাইন করার আগে একটু খুঁজে নেবেন এইখানে এই যে এই ডিজাইনগুলো কনসেপ্টগুলো থেকে আপনারা একটু ডিজাইন খুঁজবেন, তাইলে আপনাদের আইডিয়া চলে আসবে, বুঝতে পারছেন? ওই আইডিয়া থেকে আপনারা নিজস্ব কন্টেন্ট দিয়ে বানাবেন। আপনাদের ছবি ইউজ করার প্রয়োজন নাই, বাচ্চাদের ছবি ইউজ করতে পারেন, বাসায় আরও অন্য কারো ছবি ইউজ করতে পারেন। আর আপনারা কি করতে পারেন, আপনাদের নিজস্ব ছবি দিয়ে ডিজাইনগুলো করে নেবেন, ঠিক আছে? এবং আপনাদের কন্টেন্টগুলো খুব যাতে আপনি মনে করবেন এরকম যে আপনি একটা চাকরির জন্য অ্যাপ্লাই করতেছেন, কারণ এটা আমরা আস্তে আস্তে মডিফাই করব, ঠিক আছে? সো আপাতত একটা ভালো একটা প্রফেশনাল ডিজাইন যাতে হয় এরকম একটা ডিজাইন করবেন। তাহলে ক্লাস বোঝা গেছে আজকে? কোনো কোয়েশ্চন? সেভ করতে পারবেন? সেভের অপশনটা কিন্তু ভিডিওতে দেওয়া আছে, আবার দেখে নিন। ও আচ্ছা, যেমন ধরেন লোকেশনটা, তাই না? যে আমি এখান থেকে ফাইলে গেলাম, সেভ, এখন সেভে দিলে আগে যে এখানে সেভ করছিলাম ওইখানে চলে গেল। ধরেন আপনি নতুন করে সেভ দিতেছেন, তাহলে সেভে দিতে হবে, যেটা এখানে সেভে দিলে এরকমই আসবে, ঠিক আছে? দেন আপনাকে ব্রাউজ দিতে হবে, দেওয়ার পর আপনাকে কোন জায়গায় রাখবেন, এখানের মধ্যে লোকেশন দেখাইতেছে না? কোথায় আছে? লোকাল ডিস্ক ডি 2285 ওয়ার্ডের মধ্যে আমি সেভ করছি। সো আপনি এখান থেকে এটাকে কোন জায়গায় রাখবেন দিতে পারেন। আপনি লোকাল ডিস্ক ডিতে রাখেন, কোনোভাবে আপনাকে এটাকে সিতে রাখা যাবে না, বুঝতে পারছেন? রাখবেন কোথায়? ডিতে। এখান থেকে ডেস্কটপেও রাখা যাবে না, ডিতে গিয়ে বা অন্য যে কোনো ফাইলে গিয়ে আপনি এটাকে রেখে দিবেন, বুঝতে পারছেন? এবং সেভ দিয়ে দিলে হয়ে যাবে। ফেক এক্সপিরিয়েন্স না, আপনি এক্সপিরিয়েন্স যদি না থাকে জাস্ট এক্সপিরিয়েন্স লিখে আপনি লরেন্সন দিয়ে রেখে দেন, বুঝতে পারছেন? এক্সপিরিয়েন্সের সেকশন রাখছি কয়টা? একটা, দুইটা, তিনটা। আপনিও তিনটা রাখেন অথবা দুইটা রাখেন, ডিজাইন সুন্দর করার জন্য যতটুকু কন্টেন্ট রাখা প্রয়োজন ততটুকু নিয়ে আসেন, ঠিক আছে? স্যার বলেন আগে। না, পিডিএফ যদি উনি চেঞ্জ করতে চান তাহলে আমাদেরকে ওয়ার্ড ফাইল দিতে হবে। স্যার একটু সাইলেন্ট। জি স্যার বলেন। পেইন্টে, পেইন্ট আপাতত বাদ দেন, পেইন্টে আমাদের যখন আবার কাজ প্রয়োজন হবে তখন দেখা দিব। এখন আর পেইন্টে কোনো কাজ নাই আমাদের। সামনে গিয়েও যে কাজ দেখাইছি এইটারও কোনো কাজ নাই। আজকে যে কাজ দেখাইছি এটা সামনে গিয়ে কাজে লাগবে, পেইন্টে আমাদের কাজে লাগবে না। যদি প্রয়োজন পড়ে আমি আবার দেখাই দিব না, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় আমি বলি, যে আপনি কি বলছিলেন? ও আচ্ছা, এই এডিটের ব্যাপারে। স্যার একটু সাইলেন্ট, সবাই সাইলেন্ট, একটু খেয়াল করেন সবাই। স্যার কি বলতেছি, সাইলেন্ট। এখানে একটু খেয়াল করেন, এখানের মধ্যে আমরা একটু ওপেন করে দেখেন, এখানের মধ্যে লেখা আছে কি? ইনক্লুড সোর্স ফাইল। কোথায় লেখা আছে? প্রিমিয়ামে। এখানে দেই, এখানেও আছে কি? ইনক্লুড সোর্স ফাইল। এখানের মধ্যে উনি ইনক্লুড সোর্স ফাইল দিবেন না। দেখেন এখানের মধ্যে রাইট সাইন আছে, এখানে রাইট সাইন আছে, কিন্তু এগুলোর মধ্যে রাইট দেওয়া আছে না, এর মানে এটা দিবেন না। আর একটু খেয়াল করেন, এইখানের মধ্যে যদি দেখি উনি সোর্স ফাইল দিবেন বেসিকে, এর মানে প্রিমিয়ামেও দিবেন, এটা স্বাভাবিক। সো এখানে মধ্যে যদি দেখি, এখানের মধ্যে উনি প্রিমিয়ামে দিচ্ছেন, সবগুলো দিচ্ছেন, কিন্তু কিছু কিছু গিগ পাবেন তারা কিন্তু সোর্স ফাইল দিচ্ছে না। সোর্স ফাইল কোনটা? যেটা মেইন ফাইল। উনি দিবেন কোনটা? আমরা যেটা পিডিএফ সেভ করছি এইটা। আচ্ছা, এখন যদি আমি তাকে এটা দিয়ে দিই, আমার কোনো লস আছে? কোনো লস নাই তো, কিন্তু আমি এখানে উল্লেখ করব না যে আমি সোর্স ফাইল দিব। যেমন ধরেন আপনি এখানের মধ্যে লেখা নাই ইনক্লুড সোর্স ফাইল, সে ভাবতেছে যে সে তো আমার সোর্স ফাইল দিবে না, কিন্তু আমার বাজেট কম, তারপর $35 আমি তাকে এটা দিয়ে করাই দিই, আমার যা শুধু ডিজাইনটা প্রয়োজন, আমার তো এডিট করার প্রয়োজন নাই। আপনি তাকে কাজটা করে দিলেন, কিন্তু আপনি বলেন নাই তাকে ইনক্লুড সোর্স ফাইল দিবেন, সাথে সোর্স ফাইল দিবেন। আপনি কি করলেন? তাকে কাজ করার পরে সে যখন কাজগুলো পছন্দ হলো তাকে বললেন নেন, আপনাকে গিফট হিসেবে সোর্স ফাইলটা দিয়ে দিলাম। তাহলে সে খুশি হয়ে যাবে না? যে সে বললো সোর্স ফাইল দিবে না, কিন্তু আমাকে দেখা যায় সোর্স ফাইলটা দিয়ে দিছে, কিন্তু এটা আমার তো রাইখে কোনো লাভ নাই। কোনো লাভ আছে? কোনো লাভ নাই। সো এগুলো একটু টেকনিকের ব্যাপার, যে আপনি কোন ক্লায়েন্ট কার জন্য কাজ করতেছেন এটাও সে বিষয়, যে আপনি সোর্স ফাইল দিবেন কিনা, আপনি পিডিএফ দিবেন না ডক ফাইল দিবেন। অনেকে ডক ফাইল দিলে সে আবার দেখবেন এটাকে নষ্ট করে ফেলছে, সে পিডিএফ সেভও করতে পারবে না, আর সব কিছু ডিলিট করে ফেলবে, তাই আবার আপনাকে কি করতে হবে? ডিজাইন করতে হবে, অথবা আবার পাঠাইতে হবে। সেক্ষেত্রে আমরা দিব প্রথমে কি? পিডিএফ। সে যদি বলে সোর্স ফাইল, তাইলে আপনার এখানে যদি এইখানের মধ্যে আপনার প্যাকেজে যদি সোর্স ফাইল দেওয়ার কথা থাকে তাহলে সোর্স ফাইল দিবেন, আর কথা না থাকলে সিস্টেম অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? সিস্টেম অ্যাপ্লাই কি? অনেক সময় দেখা যাচ্ছে $35 জায়গায় আপনাকে দিয়ে দিতে পারে $50। কেন? আপনি তাকে বলছেন সোর্স ফাইল দিবেন না, তারপর দিয়ে দিয়েছেন কি? সোর্স ফাইল। $15 আপনাকে এজ এ টিপস দিয়ে দিবে, বুঝতে পারছেন? তো এগুলো হচ্ছে টেকনিক, এগুলো আপনাদেরকে বলা হবে পরে। সো
সো আমরা এই টেকনিকে কাজ করতে পারি, ঠিক আছে? এখন আমরা এখানের মধ্যে এই ফাইলটা দিবেন না হোমওয়ার্ক হিসেবে, কোন ফাইল দিবেন? পিডিএফ, ঠিক আছে? আমি তো আর টিপস দিব না এইটা দিলে, ঠিক আছে? তো আমাকে কি দিতে হবে? পিডিএফ দিতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা আমি